কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে রশনি আমাদের সাথে এই মারাত্মক সত্যি ভৌতিক ঘটনাটি শেয়ার করেছেন। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান এক্ষুনি। এবং আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো ঘটনা শেয়ার করতে চান, অথবা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা তন্ত্রের রিগার্ডিং কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যে নাম্বারটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে থাকবে এবং ডেসক্রিপশন বক্সেও আপনারা নাম্বারটি পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো রশনি, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আমি ভালো আছি গো। বিষয়টা হচ্ছে, তুমি আজকে এমন একটা ঘটনা শেয়ার করতে চলেছো যে ঘটনাটার ব্যাপারে অ্যাজ সাচ আমি কিছুই জানি না। তুমি দুটো ইনফরমেশন আমাকে প্রোভাইড করেছো। সেটা হচ্ছে ঘটনাটা মগরার ঘটনা, হুগলির, এবং একটা পরিবারকে, একটা বাড়িকে কেন্দ্র করে ঘটনাটা, অর্থাৎ ঘটনাটা একটা বাড়ি কেন্দ্রিক ঘটনা। ঘটনাটা একদম। কি নিয়ে, কিভাবে শুরু হয়েছিল এবং পুরো হিস্ট্রিটা কি, কেন এতটা ভয়ানক, আমি এই পুরো জিনিসটা তোমার থেকে জানতে চাই। রশনি, কি ঘটেছিল, শুরু থেকে শুরু করো। একদম আমি বলছি ঘটনাটা তোমাকে। আর একদম প্রথমেই আমি যেটা তোমাকে জানিয়ে দিতে চাই যে ঘটনাটা কিন্তু একটু লেন্দি হতে চলেছে। ঠিক আছে? ওকে। আমি ঘটনাটার মাঝখান থেকে শুরু করছি, তাতে সবার বুঝতে সুবিধা হবে। ওকে। 2022 সালে যখন ওই করোনার প্রভাবটা একটু আস্তে আস্তে কমছে, সেই সময় আমাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়ে। ঠিক আছে? আমি থাকি হচ্ছে কলকাতায়, আর আমার যে রিলেটিভের বিয়ে ছিল, সেই একজন দাদার বিয়ে ছিল, তাদের বাড়ি হচ্ছে হাওড়া জেলায়। মার্চ মাস করে যে বিয়ে লগ্ন থাকে, সেই টাইমে বিয়ে হচ্ছিল, মার্চ মাসের মাঝামাঝি সময়। তো আমরা এখান থেকে যাই দাদার বাড়ি। আর বিয়ের দিন যেটা হয় না, বরযাত্রী, তো আমরা হাওড়া থেকেই গেছিলাম। আর দাদার বিয়ে হচ্ছিল, মানে মেয়েটাদের বাড়ি ছিল হচ্ছে হুগলি জেলায়। ঠিক আছে? হুগলি জেলার মগরাহাটে। ওই বাড়িটা কেন্দ্র করেই আর কি ঘটনাটা, মানে বৌদির বাড়ি কেন্দ্রিক ঘটনাটাই হচ্ছে এটা, যেটা আমি বলবো। মেন সমস্যাটা ছিল ওই বৌদির বাড়িতেই। তো আমরা বিয়ের দিন খুব মজা করতে করতে, মানে বরের গাড়িতে করেই যাই হুগলিতে। আমরা বেরিয়েছিলাম মোটামুটি ধরো বিকেল বিকেল, পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছিল। 4টে সাড়ে 4টের সময় বেরিয়েছিলাম, পৌঁছতে 7টা সাড়ে 7টা বেজে গেছিল। আর যেহেতু একটু রাতের দিকের লগ্ন ছিল, 9টা সাড়ে 9টা, তো অসুবিধা হয়নি। আমরা গেলাম, হাসি ঠাট্টা মজা সবই হচ্ছিল। বিয়েও ভালো মতো ভাবে মিটে গেল। মাঝখানে একটু প্রবলেম হয়েছিল। প্রবলেমটা হচ্ছে এরকম যে কিছু জিনিস না খুঁজে পাওয়া যাচ্ছিল না মাঝে মাঝে। সব চোখের সামনেই আছে, বাট মনে হচ্ছে যেন এটা নেই এটা নেই, এই করে করে না সময় কিছুটা কেটে যাচ্ছিল। অনেকবার বাধা এরকম পড়েছে। তো নর্মালি এটা সবাই সাধারণ জিনিস ভেবে নিয়ে এড়িয়ে গেছে। বিয়ে যখন মিটে গেল, তখন হয় কি, ওই বাসর রাত জাগে সবাই, আমরাও জেগেছিলাম বাসর রাত। আর ওই যে বাড়িটার দুতলায় একটা ঘর নতুন ভাবে তৈরি হচ্ছিল, আর ওই ঘরটার একদম পাশেই অ্যাটাচ একটা বাথরুমও ছিল। তো আমাদের, যেহেতু সারা রাত আমরা একসাথে সবাই মিলে জেগে থাকবো, গল্প করব, ওই জন্য আমাদেরকে ওই ঘরটা দেওয়া হয়েছিল বাসর রাত জাগার জন্য। ঘরটা একটু আমি বলে দিই। ঘরটা যে বিশাল বড় ঘর এরকম না, মাঝারি সাইজেরই ঘর। একটা খাট আছে, আর মেঝেতে খানিকটা জায়গায়
বিছানা করা আছে, আরেকটা মাদুর তোষক এসব পাতা আছে। তো আমরা ওই ঘরে বসেই বাসর রাত জেগেছিলাম। তখন প্রায় 12:30 বাজে। আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে আসি। ঘরে এসে এবার নিজেদের মতো করে জায়গা করে নিচ্ছি, কে কোথায় বসবো বা কিছু। তো বসে এবার গল্প করতে বসছি, গল্প করছি। প্রায় তখন হচ্ছে 1:30 বাজে। হঠাৎ করে আমি শুনতে পেলাম ওই যে অ্যাটাচ যে বাথরুমটা ছিল, ওই বাথরুমের ভেতরে কেউ যেন মানে জল পড়ার আওয়াজ হচ্ছে, কেউ যেন স্নান করছে। স্নান করলে দেখবে ওই যখন বালতিতে জল ভরে, যখন কেউ ওই মগে করে জল ঢেলে গায়ে, যখন উপর থেকে বালতির মধ্যে জল মগটা ফেলে না, যেরকম একটা ঝুপ করে আওয়াজ হয়, ওরকম মানে কেউ যেন মগে করে জলটা তুলছে বালতি থেকে। একদম পরিষ্কার ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা, ঠিক আছে? ওই মগটা বালতিতে লাগছে, ঠোকা লাগতে লাগতে মানে যেরকম হয় আর কি নর্মালি আওয়াজ হয়, ওরকম কেউ যেন মনে হচ্ছে বালতি থেকে জলটা তুললো মগে করে, আর ওপর থেকে জলটা ঢেলে ঝুপ করে মগটা ফেলে দিল বালতির মধ্যে, ওই জল ভরা বালতির মধ্যে। এরকম আমি 2-3 বার শুনেছি। তো আমি ভাবলাম হয়তো কেউ হয়তো বাথরুমে গেছে, আমি অত গুরুত্ব দিইনি। আমি বসে আছি, গান করছে সবাই, কেউ নাচ করছে, হাসি ঠাট্টা মজা সবই হচ্ছে। হঠাৎ করে আমার পাশে আর একটা বোন ছিল আমার, সে বলছে, এ দিদি ভাই, কেউ যেন মনে হচ্ছে না ডাকছে। আমি বলছি, ডাকছে মানে? হঠাৎ করে মানে আমার হাঁটুতে হাত দিয়ে ডেকে ডেকে বলছে, এই দিদি ভাই শোন না, কেউ যেন মনে হচ্ছে ডাকছে। আমি বলছি, কে ডাকছে? আমি সেটা শুনতে পাইনি, ডাকটা ও শুনতে পেয়েছে। বলছে, বাথরুমের মধ্যে না মনে হচ্ছে কেউ আটকে গেছে, বাথরুমের মধ্যে থেকে কেউ ডাকছে। বলছে, শোন শোন দেখ, বলছে, ওই তো আবার বললো যে দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। আমি বলছি, দরজা খুলে দাও? আমি তখনও কিছু শুনতে পাইনি। ও আমাকে ফিস ফিস করেই কথাটা বলছিল, মানে ওখানে যে আরো যারা ছিল তারা কেউ কিন্তু শুনতে পায়নি ওর কথাটা। আমি বললাম যে না না দেখ, তোর ভুল হবে, কিছু না, যে ছিল সে বেরিয়ে গেছে, তুই বস চুপ করে। এবার আরো কিছুক্ষণ পর মনে হচ্ছে যেন ভেতর থেকে কেউ নক করছে দরজাটা। এই নকিং সাউন্ডটা এবার আমি শুনতে পেয়েছি, আমিও শুনতে পেয়েছি, বোনও শুনতে পেয়েছে। আমাকে বোন তো পুরো রীতিমতো চমকে উঠে বলছে, দিদি ভাই শুনতে পেলি, শুনতে পেলি আওয়াজটা? এবার তখন না আমি যে ওকে ডিনাই করব সেটা করার মতো আমার ক্ষমতা ছিল না, বিকজ আমিও শুনতে পাচ্ছি আওয়াজটা যে হচ্ছে, রীতিমতো কেউ দরজা ধাক্কাচ্ছে ভেতর থেকে। এবার আমি আমার যে দাদা ছিল, যার বিয়ে ছিল, সেই দাদাকে বললাম, দাদা ভাই দেখ, বাথরুমে কি কেউ আটকে গেছে? অনেকক্ষণ ধরে না দরজাটা ধাক্কা দেওয়ার আওয়াজ হচ্ছে। এবার দাদা ভাই বলছে, হতে পারে আটকে গেছে, দাঁড়া তোর বৌদিকে বলি। পাশেই বৌদি বসেছিল, বৌদিকে বললো, বৌদির নামটা আমি ইউজ করছি না, বাট তাও একটা ডাক নাম ইউজ করছি, রিমা, ঠিক আছে? তো বৌদিকে বলছে, এই রিমা, তোমাদের বাথরুমটায় কি সমস্যা আছে কোনো, বাথরুমের দরজাটায়? আর বাথরুমের দরজাটা ছিল ফাইবারের তৈরি, যেরকম হয় আর কি নর্মাল। তখন বলছে যে, কই না তো, নতুন দরজা লাগানো হয়েছে, কোনো সমস্যা তো নেই। বলছে, না দেখো না, আমার বোন বলছে অনেকক্ষণ ধরে নাকি বাথরুমের ভেতর থেকে কেউ যেন ধাক্কা দিচ্ছে, খুলতে পারছে না, এরকম ভাবে ধাক্কা দিচ্ছে। তো রিমা বৌদি বলছে যে, দেখ তুমি এসব কথা কান দিও না, আর তোমার বোনকেও বলো, আমাকে বলছে, তারপর বলছে এসব জিনিসে কান দিস না, ও অনেক রকম আওয়াজ হয়, তুই একটা গান শোনা, এরকম ভাবে না কথাটা এড়িয়ে গেল। তো যাই হোক, আবার গল্প ঠাট্টা মজা করতে করতে জিনিসটা আমি ভুলে গেলাম, আমার বোনও ভুলে গেল। বাট তার কিছুক্ষণ পরে আবার ওরকম আওয়াজ হচ্ছে দরজা ধাক্কা দেওয়ার। এবার আমি আর থাকতে পারলাম না, আমি দাদাকে বলছি, দাদা ভাই তুই একবার তুই দেখ কি হয়েছে। এরকম ভাবে দরজা ধাক্কা দিচ্ছে, আমার মনে হচ্ছে যেন কেউ আটকে আছে ভেতরে, তুই একবার উঠে দেখ। এবার দাদা ভাই বললো যে, না এবার তো সত্যি দেখা উচিত। দাদা ভাইও আওয়াজটা পেয়েছে, উঠলো, উঠে এবার দরজার দিকে যখন এগোচ্ছে, যত এগোচ্ছে মানে দরজার যে ধাক্কা দেওয়াটা, ওটা যেন মনে হচ্ছে দ্বিগুণ করে বাড়ছে, ঠিক আছে? এতটাই জোরে জোরে ধাক্কা দিচ্ছে, কেউ মনে হচ্ছে এবার দরজাটা ভেঙে ফেলবে। তো দাদা ভাই এগোলো,
তো দাদাভাই বলছে যে কে কে আছো ভেতরে, কে আছেন, দরজা কি খুলতে পারছেন না, ভেতরে কি কেউ আটকে গেছেন? কোনো সাড়া শব্দ নেই, কেউ সাড়া দিচ্ছে না। শুধু দাদাভাই বাইরে থেকে ওরকম ভাবে চিৎকার করে যাচ্ছে, আর ভেতর থেকে ওরকম দরজা কেউ ধাক্কা দিয়ে যাচ্ছে, কেউ সাড়া দিচ্ছে না। আমার দাদাভাই ফার্স্টে ভাবলো যে ওই যে বাড়ির যে আরো যারা সদস্য ছিলেন, আত্মীয় যারা এসেছিলেন, তাদের মধ্যে হয়তো কোনো বয়স্ক কেউ ভেতরে আটকে গেছে, সেই জন্য হয়তো ভেতর থেকে চিটকিনিটা খুলতে পারছে না বা কিছু বলতে পারছে না, ওকে। নার্ভাস হয়ে গেছে সেই জন্য। তো দাদাভাই বারবার জিজ্ঞেস করছে, রিমা বৌদি বারবার জিজ্ঞেস করছে যে কে আছো, কে আছো, কিছু হয়েছে, শরীর খারাপ হয়েছে, কে আছো ভেতরে? এই চিৎকার চেঁচামেচিতে না বাড়ির যারা আরো বড়রা ছিলেন, তারা এবার ওপরে উঠে এসছেন, ওই ঘরের সামনে চলে এসছেন, বাথরুমের সামনে এসে বলছে কি হয়েছে, কি হয়েছে, তোরা এত চিৎকার করছিস কেন? তো আমরা বললাম যে দেখো না এরকম ধাক্কা দিচ্ছে। তখন কিন্তু যখন ওই বড়রা উঠে এসছেন, তখন এই দরজা ধাক্কা দেওয়াটা কিন্তু বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। আচ্ছা। তো আমরা বললাম যে দেখো না, আহ, এরকম দরজা কেউ যেন ভেতর থেকে ধাক্কা দিচ্ছে, আমরা ধাক্কা দিচ্ছি বা বলছি কে আছে ভেতরে, কেউ সাড়া দিচ্ছে না। তখন রিমা বৌদির যে মা ছিলেন, হুম। আমি দেখলাম যে ওনার মুখটা যেন কি একটু কালো হয়ে গেল, একটু চিন্তিত হয়ে গেলেন মুখটা। হুম, হুম। ঠিক আছে, ওনার যে হাজবেন্ড ছিলেন মানে রিমা বৌদির বাবার দিকে তাকিয়ে না, মানে কিরকম যেন একটা জিজ্ঞাস্য মুখে তাকিয়ে আছেন, খুব ভয় পাচ্ছেন, চিন্তা করছেন, এরকম একটা। তো আমি ভাবলাম হয়তো কেউ হয়তো আটকে গেছে, ওনারাও আমরা যেরকম চিন্তা করছি ওনারাও হয়তো ঠিক সেম চিন্তাটাই করছেন। হুম। আমরা অত পাত্তা দিইনি, দাদা ভাইও জিনিসটা দেখেছিল, পরে এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছিল। তো দাদা ভাইও তখন এটা নিয়ে অত পাত্তা দেয়নি, গুরুত্ব দেয়নি। তো যে রিমা বৌদির মা ছিলেন বললো, না না দরজা কি করে ভেতর থেকে লক হবে, দরজার তো ঠিকঠাক ভাবে সেরকম কাজই শেষ হয়নি, দরজা ভেতর থেকে লক হতে পারে না। তখন আমরা বললাম লক হতে পারে না মানে ভেতরে লক নেই? বলছে হ্যাঁ লক আছে, বাট ওই শুধুমাত্র ছিটকিনিটাই লাগানো হয়েছে, ছিটকিনিটা যেখানটায় আটকানো হয় মানে যেটা একদম ফিক্সড থাকে যে হুম, জায়গাটা, হুম। ওইটা লাগানো হয়নি, মানে ওটা নেই। ঠিক আছে, দরজার ওকে। যে ছিটকিনিটা লাগানো হবে যে, ওই লক ব্যাপারটাই নেই, যেটার মধ্যে আর কি ঢুকানো হয় ছিটকিনিটা, ওইটা নেই। তো তখন দাদাভাই বললো তাহলে এরকম ভাবে কি দরজাটা ধাক্কা দিচ্ছে? আর ওটা তো লোহার দরজা বা কাঠের দরজাও না যে অনেক পুরনো দরজা, জং ধরে গেছে, কেউ খুলতে পারছে না বা এরকম কিছুও না। তখন দাদাভাই বললো যে না এরকম ভাবে যে ধাক্কা দিচ্ছে, এবার আমাদের বাইরে থেকে খোলার চেষ্টা করতে হবে। খুব আশ্চর্য ভাবে রিমা বৌদির মা বলছে না কোনো দরকার নেই, খোলার দরকার নেই, তোমরা যেরকম ভাবে মজা করছিলে সেরকম মজা করো, কোনো খোলার দরকার নেই। এই কথাটা শুনে না আমরা ভীষণ আশ্চর্য হয়ে যাই, খুব অবাক লাগে যে জানি না ভেতরে কে আছে বা কি পরিস্থিতি, তার সত্যি জানি না আমরা। ওনারাও জানেন না যে ভেতরে আদৌ কেউ আছেন কিনা, ভেতরে আদৌ কেউ আটকে পড়েছেন কিনা, কোনো রকম সমস্যা তো হতেই পারে, দরজা খুলতে পারছেন না বা কিছু, কোনো বয়স্ক মানুষ আটকে পড়েছেন। খুব অদ্ভুত ভাবে উনি বললেন যে না দরজা খোলার দরকার নেই, দরজা তোমরা হাত দিও না, তোমরা যেরকম উম, মজা করছিলে, গান বাজনা করছিলে সেরকম করো, দরকার পড়লে আমি আছি এখানে। উনি এই কথাটা বললেন, দরকার পড়লে আমি আর রিমার বাবা আছি, তোমরা যাও, তোমরা ঘরে ঢুকে যাও। আমরা আর কোনো কথা বলার সাহসই পেলাম না। হুম, হুম, উনি এতটাই স্ট্রিক্ট ভাবে, এতটাই সিরিয়াস ভাবে কথাটা বললেন যে না না দরজায় হাত দিও না, আমরা এখানে আছি, দরকার পড়লে তোমরা যাও। তো আমরা চলে এলাম ঘরের ভেতরে। এই নিয়ে না তারপরে ঘরের ভেতরে এসে আমাদের মধ্যে এবার কথা শুরু হয়েছে যে ব্যাপারটা কি হলো। ওনারা যখন বলছেন যে লক করার যে জায়গাটাই নেই, তাহলে কি হলো এটা। আর দাদা কিছুক্ষণ ওই বড়রা যখন ওপরে আসছেন তার হুম, হুম। কিছুক্ষণ আগে তো দাদা ভাই বাথরুমের সামনে গিয়ে চিৎকার করছিলেন, ডাকছিল যে ভেতরে কেউ আছো, ভেতরে কেউ আছেন, এরকম করে ডাকছিল। তো তখনও কিন্তু ভালো মতো দরজায় ধাক্কা দিচ্ছিল, হুম, হুম। এরকম না যে দরজায় ধাক্কা দিচ্ছিল না শুধু বাইরে থেকেই চিৎকার করে যাচ্ছিল, তা কিন্তু না, দরজায় রীতিমতো ধাক্কা দিচ্ছিল। আর আমার দাদা ভাইয়ের কিন্তু বেশ লম্বা চওড়া, এমন না যে রোগা পটকা মানুষ, একটা ধাক্কা দিতে ভালোই জোর দিচ্ছিল দরজার ওপরে।
হুম। তবু না দাদাভাই বুঝতে পারছিল যে ভেতর থেকে লকড, দরজাটা খুলছে না। আচ্ছা। ঘরে এসে ওটাও বলছে যে দাদাভাই, যে আমি তো ভালোই জোরে ধাক্কা দিচ্ছিলাম, আমি নিজে বুঝতেও পারছিলাম যে ভেতর থেকে লকড, তো উনি কি করে বলছেন যে লক করার মতো কোনো জায়গা নেই, আবার বলছেন যে দরজায় হাত দিতে হবে না, খুলতে হবে না। ঠিক আছে, তো এই নিয়ে আমাদের মধ্যে একটু কথা চলছে। হুম। তো তখন রিমা বৌদি বললেন যে আচ্ছা ছাড়ো ছাড়ো, অনেক কথা হয়েছে। এবারে একটুখানি সিচুয়েশনটা হালকা করার জন্য বললেন ঠিক আছে ছাড়ো ছাড়ো, আমরা যেরকম গান বাজনা করছিলাম সেরকমই করি, ও মা বাবা দেখে নেবে, ওখানে তো আছে, মা বাবা দেখে নেবে। ওই গান বাজনা করতে করতে যখন খানিকটা সময় পার হয়েছে, আবার সেরকম আওয়াজ, কল চলছে, বালতিতে জল পড়ছে, আর মগটা যেন কেউ বালতি থেকে তুলছে, আবার উপর থেকে ফেলে দিচ্ছে জল ভরা বালতিতে। ঠিক আছে, কেউ ফ্লাশ করছে, এরকম আওয়াজ কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। তো আমি ভাবলাম হয়তো, মানে আমরা সবাই ভেবেছিলাম যে হয়তো যে আন্টি আঙ্কেল ছিলেন রিমা বৌদির মা বাবা, তাদের মধ্যে কেউ হয়তো বাথরুমে গেছে। আমার দাদা ভাইয়ের একজন বন্ধু ওখানে ছিল আমাদের সাথেই। তো দাদা ভাইয়ের বন্ধু বললো ঠিক আছে দাঁড়া, আমি একটু ওয়াশরুমে যাই। ওর অ্যাকচুয়ালি ওয়াশরুম যাওয়ার দরকার ছিল, ঠিক আছে, টয়লেট পেয়েছিল, সেই জন্যই বললো যে আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ও বাথরুমের সামনে গিয়ে দেখে ওখানে কেউ নেই, মানে রিমা বৌদির বাবা মা কেউ নেই, অথচ ভেতর থেকে ওরকম জল পড়ার আওয়াজ হচ্ছে। ও ভাবলো হয়তো কেউ ভেতরে আছে, নক করলো একবার, কেউ সাড়া দিল না। আর একবার নক করলো, নকিং সাউন্ডটা কিন্তু আমরা ঘরে বসে শুনতে পাচ্ছি যে ও দরজাটা ধাক্কা দিচ্ছে, ঠিক আছে, জাস্ট হালকা করে নক করছে। কেউ খুললো না, কেউ সাড়াও দিল না। এবারও বাইরে থেকে বলছে যে কেউ আছেন, আমি একটু ওয়াশরুম যাবো, তো হয়ে গেলে আমাকে প্লিজ একটু ডাকবেন। কোনো সাড়া শব্দ নেই। যখন সাড়া শব্দ পাচ্ছে না, এবার একটু জোরেই ধাক্কাটা দিয়েছে। ধাক্কা দিতে দেখতে পাচ্ছি যে ভেতর থেকে লকড, আবার সেম ভাবে লক করা। বলছে, এবার যে বন্ধুটা আর কি দরজার সামনেই দাঁড়িয়েছিল সে বলছে যে কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা, কেউ কি আছেন? কোনো সাড়া শব্দ নেই। এবার ও কি করেছে, একটু জোরেই ধাক্কা দিয়েছে, মানে ভালো মতো জোরেই ধাক্কা দিয়েছে। কি হচ্ছে, কি কে আছেন, ইয়ার্কি মারছেন কি, এরকম ভাবে একটু রেগেই কথাটা বলেছে। ওর ওই আওয়াজ শুনে, গলার আওয়াজ শুনে দাদা আর বৌদি আবার বাথরুমের সামনে গেছে। বলছে দেখ না কে আছে জানি না, ভেতর থেকে সাড়া দিচ্ছে না, আমি বলছি আমার বাথরুম পেয়েছে, আমি বাথরুমে যাব, কেউ সাড়া দিচ্ছে না। তো রিমা বৌদি ডাকলো, রিমা বৌদি দরজাটা নক করলো, সাড়া দিল না। এবার জোরে না আমার দাদাভাই কি করেছে, ওই কাঁচ দিয়ে, যেরকম সাইড দিয়ে দরজা ভাঙার সময় যেরকম ভাবে ধাক্কা দেওয়া হয়, ওরকম ভাবে একটা ধাক্কা দিয়েছে। রীতিমতো কৌস্তবদা ভেতর থেকে দরজাটা লকড টাইটলি, ঠিক আছে, দরজা খোলা যাচ্ছে না। দরজার যে ছিটকানিটা সেটা যদি নাও দেওয়া থাকে, যেন মনে হচ্ছে ভেতর থেকে 5-7 জন দরজাটাকে কেউ চেপে রেখে দিয়েছে, খুলতে দেবে না এরকম। আর আমি তোমাকে আগেই বললাম আমার দাদার বডি খুব ভালো, লম্বা চওড়া চেহারা। তো আমার দাদা রীতিমতো ওই কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে যাচ্ছে, কেউ খুলছে না, মানে দরজা খুলছেই না, কোনো মতে খুলছে না। আবার যারা আত্মীয় স্বজনরা ছিলেন তারা উপরে এসেছেন, তখন এবার ওনারা বললেন যে ঠিক আছে তোমরা একটু দাঁড়াও। ওই বাথরুমের পাশেই একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে না বাথরুমের পেছনটা দেখা যায়। মানে বাথরুমের পেছনে একটা ভেন্টিলেটর রাখা আছে, করা আছে। ভেন্টিলেটরটা ওই কাঁচের একটা জানালা দিয়ে বন্ধ, বাট খানিকটা ওই খোলা যায়। তো ওনারা বললেন যে তুমি তাহলে দাঁড়াও, আমি পেছন দিয়ে গিয়ে দেখছি, রিমা বৌদির বাবা বলল। তো পেছন দিয়ে গিয়ে দেখে কেউ নেই। এসে বললো না বাথরুমের ভেতর তো কেউ নেই। যে আমার দাদার যে বন্ধুটা ছিল, বন্ধুটাও পেছনে গেল, দাদাও পেছনে গিয়ে দেখলো, ব্যালকনি গিয়ে দেখলো কেউ নেই। ভেতরে বাথরুমের ভেতরে লাইটটা জ্বালানো ছিল, কলও চলছে না, কিছু না, বাথরুমে কেউ নেই।
আর দরজাটা যে ভেতর থেকে লকড, যেরকম উনি বলেছিলেন যে লক করার মতো কোনো জায়গা নেই, সত্যিই তাই, কোনো জায়গা ছিলই না। লক করার মতো কোনো জায়গা ছিল না, আর লকড ছিলও না। জাস্ট নর্মালি দরজাটা যেন মনে হচ্ছে ভিজিয়ে রেখেছে, কেউ বন্ধ করে রেখেছে। বাইরে থেকে রীতিমতো ওরা দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে, ওই পেছন থেকে ওরা ব্যালকনি থেকে দেখতে পাচ্ছে যে দরজাটা ধাক্কাটা পড়ছে, বাট কিছুতেই খুলছে না। খুব অদ্ভুত লাগলো। তারপরে আমার দাদা সামনের দিকে এসে দরজাটা কোনো মতে, জাস্ট কোনো মতে দরজাটা খুললো। আমার দাদাও ভেতরে গিয়ে দেখলো যে ব্যাপারটা কি হচ্ছে, লক হয়ে যাচ্ছে কিনা। দাদা ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেখলো যে না, লক হওয়ার মতো কোনো জায়গা নেই। আর জাস্ট যে বন্ধ করলো, যে আমার দাদা ভেতরে ঢুকে যে বন্ধ করলো, যে বন্ধ করে দেখছে যে অ্যাকচুয়ালি দরজাটা বন্ধ হচ্ছে কিনা, লক হওয়ার মতো কোনো জায়গা আছে কিনা, বা দরজা জাম হয়ে গেলে যেরকম হয় না ওরকম হচ্ছে কিনা। কিচ্ছু না, স্মুথলি দরজাটা বন্ধ হলো, স্মুথলি আবার খুলে গেল। দরজা লকড হওয়ার মতো বা জাম খেয়ে গেলে যেরকম দরজা বন্ধ হয়ে থাকে, খোলে না, আটকে যায়, ওরকম কোনো ব্যাপারই ছিল না। তো আমরা ব্যাপারটা মাথায় ছিল, কিন্তু ওনারা বললেন এরকম হয়, মাঝে মাঝে হয়, ও ছেড়ে দাও, বাদ দাও। রিমা বৌদির বাড়ির লোক এরকম বললো। তো বলার পরে আমরা আবার ঘরে এলাম। এবার রিমা বৌদির যে কাকিমা ছিল, কাকিমাও বললো তোরা কি করছিস রে, তোরা কি গান করছিস রে, এবার বলে আমাদের সাথে জয়েন করবে এরকম একটা ভাব নিয়ে ঘরে আসলো। তখন বলছে আমি না তোদের সাথে রাত জাগবো, তোদের তো মনে হচ্ছে একটু ভয় ভয় পাচ্ছে। ভয় পাস না, ভয় পাস না, বাইরে দাদা বৌদি আছে, মানে রিমা বৌদির বাবা মার কথা বলছে, বাইরে দাদা বৌদি আছে, তোদের কাকাও আছে, ভয় পাস না, আমি আছি তোদের সাথে, আমি তোদের সাথে সারা রাত যাচ্ছি। বলে তখন ওই 3:30 পৌনে 4টে বাজে। রিমা বৌদির যে কাকিমা আমাদের সাথে ছিলেন বলল ঠিক আছে এবার তোরা গল্প কর, আমার একটু ঘুম পাচ্ছে, আমি বরং একটু গড়িয়ে নিই। বলে এবার নিচে যে মেঝেটা করা ছিল, মেঝেতে যে বিছানা করা ছিল, ওই বিছানাতেই উনি শুয়ে পড়লেন। আমরাও বললাম যে ঠিক আছে একটু রেস্ট নিয়ে নিই, অনেকক্ষণ তো গল্প ঠাট্টা হয়েছে, আমরা একটু ঘুমিয়ে নিই, আবার কালকে অনেক কাজ আছে। আর একটা কথা বলে রাখি, আমার দাদারা হচ্ছে বাঙাল, তো বাঙালিদের যেরকম বাসি বিয়ে থাকে, ওরকম বাসি বিয়ের হওয়ার কথা ছিল সকালবেলায়, আর বিকেল বেলায় হচ্ছে বর কনে আসার কথা শ্বশুর বাড়িতে। তো সেই মতোই আর কি আমরা প্ল্যানিং এ ছিলাম যে বিকেল বেলায় যাব। আর ওদিকে বৌদিদের বাড়ি হচ্ছে ঘটি, মানে ওদের বাসি বিয়ে বা কিছু এরকম নেই রিচুয়ালস, ওদের ওই সকালবেলাতেই শ্বশুর বাড়িতে যাবার নিয়ম আছে। তো সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠেছি, সারা রাত কিছু হয়নি, কিন্তু ওই যখন ঘুমোতে যাব সবে সবে তখন 4টে বাজে, 4:30 বাজে, 4টে 4:30, আলো ফুটতে শুরু করেছে। তখন একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করলাম, ওই বাড়িটার পেছন দিকে না একটা বড় বাগান আছে, বিশাল বড় বাগান আছে। বাগানে একটা ওই বড়, খুব বড় নিম গাছ আছে। নিম গাছের একটা ডাল পুরো ওই ব্যালকনির ওপরে তো এসে পড়েইছে, পাশাপাশি যে ঘরটায় আমরা ছিলাম ঘরটার একটা জানলাতেও এসে পড়েছে। মানে এরকম মনে হচ্ছে আর কয়েকদিন পরে ওই জানলার ভেতর থেকে ঘরের ভেতরে ওই ডালটা যেন ভেতরে ঢুকে আসবে, এতটাই কাছাকাছি চলে এসেছিল নিম ডালটা। তো আমাদের যেখানটা বিছনা ছিল ওই বিছনার ওপরে দাদা শুয়ে আছে, বৌদি শুয়ে আছে, আর দাদার একটা বন্ধু শুয়ে আছে, আমার বোন শুয়ে আছে। আর নিচে যে বিছনাটা করা হয়েছিল সেখানে ঠিক হয়েছিল আমি শোবো, আর ওই কাকিমা তো শুয়েই ছিল, রিমা বৌদির কাকিমা, আর একটা আমার দিদি, ঠিক আছে, আমরা এই 3জন শোবো বলে আমরা নিচে ঠিকঠাক করছি। তো যখন শুতে যাব তখন আমরা সবাই দেখতে পাই এটা বিভৎস বিচ্ছিরি রকমের দেখতে দাঁড় কাক, বিশাল বড় সাইজের দাঁড় কাক। হ্যাঁ, কুচকুচে কালো, ঠোঁটটা এতটাই মোটা আর দেখে মনে হচ্ছে এতটা শক্ত বড়, চোখটা পুরো লাল, ঠিক
কি বিচ্ছিরি রকমের দেখতে। ওই নিম ডালটার কাছে বসে আছে, নিম ডালটার ওপরে বসে আছে, জানালার কাছে যে নিম ডালটা ছিল ওখানে বসে আছে, বিচ্ছিরি রকমের কর্কশ গলায় ডেকে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আমার বৌদি যে ছিল, বৌদি একটু বিরক্ত হয়ে তাড়াতে যায় না কাকটা। খুব খুব বিচ্ছিরি দেখতে, মানে আমাদের দেখে এত ক্রিপি লাগছিল। একে তো ওই জানলার মধ্যে থেকে নিম ডালটা প্রায় ঘরের ভেতরে ঢুকে এসছে, আর ওরকম ভোরবেলা তো বিচ্ছিরি একটা কর্কশ গলায় কাকটা ডেকে যাচ্ছে। খুব বিরক্ত লাগছিল, খুবই বিরক্ত লাগছিল। তো আর এমনি তো আমাদের একটা মিথ আছে যে সকালবেলায় বা ভোরবেলায় এই কাক ডাকা, বিশেষ করে দাঁড় কাক ডাকাটা অশুভ বলে ধরা হয়, অতটাও শুভ ধরা হয় না। তো আমাদের একটুখানি কিরকম একটা মনটা খচখচ করে উঠলো যে কিছু কি খারাপ হতে যাচ্ছে। আর আমার দাদা না এইসব জিনিসগুলোতে একদম বিশ্বাস করে না। বৌদি বিশ্বাস করে, রিমা বৌদি বিশ্বাস করে, বাট আমার দাদা একদম বিশ্বাস করে না। তখন এবার রিমা বৌদি বলছে, আচ্ছা কিছু কি খারাপ হতে যাচ্ছে, এটা তো ভালো লক্ষণ না, দাঁড়াও আমি মাকে ডেকে আনি। তো দাদা বললে, দের ওনারা হয়তো সবে শুয়েছেন, আমরা এতক্ষণ হাসি ঠাট্টা মজা করেছি, এই আওয়াজে হয়তো ওনাদের সারা রাত ঘুমও হয়নি, তুমি আর ওনাদেরকে ডেকে বিরক্ত করো না, তো এসব কিছু হয় না, তুমি শুয়ে পড়ো, একটু রেস্ট নাও, আবার কালকে অনেক কাজ আছে, কালকে সারাদিন ঠিকঠাক করে রেস্ট নেওয়া হবে না, তুমি রেস্ট নিয়ে নাও। এই তুই শো তো, আমাকেও বললো, সবাইকেই বলে তোরা শো, তোর শো, কিছু হবে না, একটা কাক ডাকছে, কাক কাক ডাকা নিয়ে এত মাতামাতি করছে। আমার দাদা এই কথাটা বলে নিজেও শুয়ে পড়লো, আর আমরাও কিছু বললাম না। সত্যি সেই সময় আমরা খুব টায়ার্ড ছিলাম, আমরা শুয়ে পড়লাম। তো সকালবেলা হয়েছে, সকালবেলা রিমা বৌদির বাবা এসে আমাদেরকে ডাকতে বলছে অনেকগুলো কাজ বাকি আছে, চলো কাজগুলো সেরে ফেলা যাক। তো সেরে আমাদের মানে কি বলবো, প্রায় ওনারা তাড়াহুড়োই করছিলেন কাজগুলো সারার জন্য। তো তখন আমার দাদা বললো যে এখন তো অনেক সময় আছে, এত তাড়াহুড়ো কেন করছেন, ধীরে সুস্থে করুন না, কোনো অসুবিধা নেই, আমরা তো বেরোবো সেই বিকেল বেলায়, এমন তো না যে আমাদেরকে 11টা সাড়ে 11টার মধ্যে বেরিয়ে যেতে হবে। বলছে তোমরা সকালবেলায় যাবে না, রিমা বৌদির মা বলছে, তোমরা সকালবেলায় যাবে না, তোমরা বিকেল বেলায় যাবে, না না বিকেল করো না, তোমরা সকাল সকালই বেরিয়ে যাও। তখন দাদা বলছে যে না, আমাদের তো বিকেল বেলায় যেতে হয়, আমাদের তো বাসি বিয়ে আছে, আর সূর্যাস্তের পরে আমাদেরকে বাড়ি ঢুকতে হয়, এটা আমাদের বাড়ির নিয়ম, এটা আমাদের বংশের নিয়ম। বলছে না 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 না, এরকম করা যাবে না, এরকম তো তোমার মা আগে বলেননি। রিমা বৌদির মা না খুব টেনসড হয়ে যান, খুব চিন্তিত দেখায় ওনাকে, বলছে যে না না, এটা তো উনি আগে বলেননি, এরকম তো আমাদের আচ্ছা। বংশে করা যাবে না, প্লিজ এরকম করো না। প্রায় উনি হাতে পায়ে ধরছেন যে তোমরা সকাল সকালই বেরিয়ে যাও, তোমরা বিকেল করো না, তোমরা সূর্যাস্তের পরে এই বাড়ি থেকে বেরিয়েও না, এরকম ভাবে বলছেন। এটা করো না, তোমার মা বাবা তো আগে কিছু বলেননি আমাদেরকে, তোমরা সকাল সকালই চলে যাও। তো দাদা এক প্রকার বাধ্য হয়ে আমার যে জেঠিমা আছেন, দাদার মা, তাকে ফোন করে যে মা এরকম তো ওনারা বলছেন যে বিকেল করা যাবে না, বলে কি করব। তখন বলছে ঠিক আছে, যখন ওনারা এত করেই বলছেন, দাদার মা ডিমা বৌদির মায়ের সাথে কথা বলে ব্যাপারটা সর্ট আউট করে নেয় যে ওরা তাড়াতাড়ি বাসি বিয়েটা সেরে ফেলবে, সারার পরে ওই দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, সূর্যাস্তের পর ওটা আর করবে না, দিনের আলো থাকতে থাকতেই বেরোবে। তো দাদা বলে যে ঠিক আছে, তাহলে ওরকম কথাই হোক, থাক। এবার খাওয়া দাওয়া করার পরে আমরা বেরোই ওই বাড়ি থেকে। বেরোনোর সময় যা রিচুয়ালস হয় সব রিচুয়ালস ঠিকঠাক করেই পালন করা হয়, পালন করে আমরা গাড়িতে উঠে যাই, গাড়িতে করে হাওড়ায় চলে আসি। আমার বাবা মাও চলে এসেছিলেন আগের দিন রাত্রেবেলায়, ওনারা আর বাসর রাতে ছিলেন না। তো হাওড়ায় এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এবার একটু বসেছি, অনেকটাই টায়ার্ড ছিলাম আমরা সবাই, এতটা জার্নি করে এসেছি, বসেছি। খাওয়া দাওয়া যেহেতু করেই গেছিলাম, এসেই একটু রেস্ট নিয়ে আমরা শুয়ে পড়েছি, মানে ঘুমিয়ে পড়েছি। সন্ধ্যেবেলায় উঠেছি, সবাই এবারে যা আর কি রিচুয়ালস থাকে, বউ দেখতে আসে অনেকে, তো সেরকম অনেকে দেখতে এসছে, কথাবার্তা বলছে রিমা বৌদির সাথে। করতে করতে না হঠাৎ করে রিমা বৌদি বলছে, আমার দাদাকে বলছে যে
আমার না আর ভালো লাগছে না, আমি এবার একটু ঘরে যাব, আমার আর ভালো লাগছে না। আর সেদিনকারে হচ্ছে তোমার কাল রাত্রি থাকে, বর বউয়ের মুখ দেখতে নেই রাত্রিবেলা সারা রাত। তো সেই জন্য আমার যে জেঠিমার ঘর ছিল, মানে দাদার মায়ের, সেই ঘরেই রিমা বৌদি থাকার ব্যবস্থা করা হয়। মানে রিমা বৌদি আর দাদার মা মানে আমার জেঠিমা, এই দুজন ওই রাত্রেবেলা ঠিক হয় যে ওই ঘরে থাকবে। সেই মতোই রিমা বৌদি ঘরে চলে যায়। আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে, রাত্রেবেলা রিমা বৌদি কিছু খায়ও না, মানে এতটাই টায়ার্ড ছিল, বলে আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না, আমি ঘুমোতে যাচ্ছি বলে চলে যায়। তারপরে খাওয়া দাওয়া করে কাজ বাজ সেরে আমার দাদার মা মানে জেঠিমাও চলে যায়। রাত্রেবেলাটা ভালোভাবেই কাটলো, কিন্তু ওই 3:30 পৌনে 4টে মানে ভোরের দিকে আমার জেঠিমা শুনতে পাচ্ছে খাটের নিচ থেকে না কেউ যেন আওয়াজ হচ্ছে। মানে ওই যে খাটের নিচে যে একটা প্লাইউড দেওয়া থাকে, ওই প্লাইউডটায় যেন কেউ টোকা মারছে, নক করছে। ঘুমের ঘোরে ছিল তো, বুঝতে পারিনি ফার্স্টে। উঠে না বসে পড়ে, যে কোথা থেকে আওয়াজ হচ্ছে, ভাবছে হয়তো ইঁদুর টিদুর হবে। আরো 3বার হয়েছে, একসাথে 3বার। 3বার করে টোকা পড়ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে 3বার করে টোকা পড়ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এরকম 4-5বার হয়েছে। জেঠিমা খাটের উপর উঠে বসে পড়ে, উঠে বসে রীতিমতো ডাকে, কে, কেউ আছে? এ রিমা, শুনতে পাচ্ছ? একটা আওয়াজ হচ্ছে। রিমা বৌদি অঘরে ঘুমাচ্ছে, ভীষণ টায়ার্ড ছিল, অঘরে ঘুমাচ্ছে। রিমা বৌদিকে ডাকেও 3-4বার ডাকে জেঠিমা, কিচ্ছু সারা শব্দ করে না, রিমা বৌদি অঘরে ঘুমাচ্ছে। তো জেঠিমা খাট থেকে নেমে একটু উঁকি মেরে দেখার চেষ্টা করে যে খাটের নিচে কিছু আছে কিনা, একটা টর্চ জেলে। কিছু দেখতে পায় না, আবার খাটের উপর উঠে শুয়ে পড়ে। সেদিন রাতে আর কিছু হয়নি। সকালবেলা হয়েছে, সকালবেলায় নর্মাল যেরকম ফুলসজ্জা বউ ভাতের যেরকম রিচুয়ালস থাকে, সেই সব কাজকর্মগুলো হচ্ছে। ভালোভাবেই মিটে গেল সেদিনটা, সারাদিনটা ভালোভাবেই কেটে গেল, কোনো বাধা বিপত্তি কিচ্ছু হয়নি। প্রবলেমটা শুরু হয় আসল তারপর থেকে। আস্তে আস্তে না রিমা বৌদির মধ্যে কিছু চেঞ্জেস দেখা যাচ্ছে। কিরকম চেঞ্জেস? হ্যাঁ, 3 দিন তো আমার দাদা ছুটি নিয়েছিলেন বিয়ের জন্য, 4 দিন সরি, বিয়ের আগের দিন থেকে দাদা ছুটি নিয়েছিল অফিসে। এবারে ফুলসজ্জা পরের দিন থেকে দাদা অফিস যাবে, সেই মতোই সকালবেলায় উঠেছে, উঠে রেডি হয়েছে, রেডি হয়ে এবার রিমা বৌদি রান্নাঘরে গেছে। সকালবেলাটা নর্মালি ছিল। জেঠিমাকে গিয়ে বলেছে যে মা দিন না, আমি কিছু করে দিচ্ছি, কি সাহায্য করবো বলি, নর্মাল যেরকম হয়। জেঠিমা বলেছে যে ঠিক আছে, তুমি তাহলে ওর টিফিনটা করে দাও, তুমি শুধু টিফিনটা করে ঘরে চলে যাও, আমি চাটা সবার জন্য করে নিয়ে যাচ্ছি। বললাম না, এবার রিমা বৌদি নিজে থেকেই বললো যে না না, আপনাকে চা করতে হবে না, আপনি দুপুরের খাবারটা বসিয়ে দিন, রান্নাটা আমি চা করে নিয়ে যাচ্ছি, আর ওর জন্য টিফিন বানিয়ে নিয়ে যাচ্ছি। যে আমার দাদা বেরোবে সেই দাদার টিফিনটা বানিয়ে নিয়ে যাচ্ছে। তো জেঠিমা বললো যে ঠিক আছে, ভালো কথা, তুমি তাহলে চাটা বানাও, আমি দুপুরের রান্নাটা বসে বলে। এবার রান্না বান্না হলো, করার পরে রিমা বৌদির টিফিনটা বানিয়েছে, চাও বানিয়েছে, চাটা সবাইকে দিয়েছে, টিফিনটা দাদাকে দেয়নি, দিতে ভুলে গেছে। তো দাদাও খেয়াল করেনি, দাদা দেরি হচ্ছিল বলে তাড়াহুড়ো করে অফিসে বেরিয়ে গেছে। এবারে যখন দুপুরবেলায় রান্না করতে ঢুকেছে জেঠিমা, তখন দেখছে ওই দাদার টিফিন বক্সটা ওই গ্যাসের পাশে বসানো আছে। এবার আমার জেঠিমা একটুখানি কড়া গলাতেই বলেছে বৌদিকে যে রিমা, তুমি বাবুকে টিফিনটা দাওনি, তুমি যে কষ্ট করে টিফিনটা করলে, তুমি টিফিনটা দিলে না। তখন এবার রিমা বৌদি বলছে আমি তোকে টিফিন দিয়েছি, আমি তোর ব্যাগে ঢুকিয়ে দিলাম টিফিন। বলছে কই তুমি ব্যাগে ঢুকিয়েছো, টিফিন তো এখানে পড়ে আছে, এই তো দেখো গ্যাসের পাশে টিফিন বক্সটা পড়ে আছে। এবার টিফিন বক্সটা খুলে দেখছে ভর্তি টিফিন, মানে যেরকম গুছিয়ে রেখেছিল টিফিন বক্সটা, ঠিক সেরকম টিফিন বক্সটা বসানো আছে। রিমা বৌদি বলছে না মা, আমি রেখেছি, ওর ব্যাগে ঢুকিয়ে দিয়েছি আমি নিজের হাতে। বলছে তাহলে কি ও ব্যাগ থেকে বের করে রেখে গেল? আমি তো এসে রান্নাঘরে তো ঢুকেই দেখলাম
যে টিফিন বক্সটা এখানেই পড়ে আছে, তুমি দাওনি টিফিন বক্সটা, তুমি ভুলে গেছো। হলো এই একটা জিনিস। তারপরে রিমা বৌদি দাদাকে ফোন করে বলেছে, আচ্ছা তোমার ব্যাগে টিফিন আছে? তখন বলছে কই না তো। দাদা খুঁজে দেখেছে, বলছে কই না তো, টিফিন নেই তো। বলছে আচ্ছা আমি তো তোমার ব্যাগে তো টিফিনটা ঢোকালাম। তখন দাদা বলছে হ্যাঁ আমি তো দেখলাম, মনে হয় তুমি টিফিন ঢোকাচ্ছ। ঢোকাওনি টিফিনটা? আচ্ছা বাদ দাও না, আমি তো খেয়ে নিয়েছি, আমার কোনো অসুবিধা হয়নি। বলছে না না সেটা না, আমি তো তোমার ঘরে ঢুকে ব্যাগের মধ্যে আমি টিফিন বক্সটা রাখলাম, চেনটা বন্ধ করলাম, তো টিফিন বক্সটা আবার বাইরে রান্নাঘরে এলো কি করে? তুমি বের করে গেছো? বলছে না তো, আমি তো বের করে যাইনি। এরকম একটা কনভারসেশন হয়। রিমা বৌদির খুব অবাক লাগে জিনিসটা। তারপর বলে যে হয়তো মনেরই ভুল, ব্যাগে ঢুকিয়েছে, হয়তো নিজের মনের ভুলেই আবার বের করে নিয়ে চলে এসছে বা রান্নাঘরে রেখে দিয়েছে। বাট এরকম কিন্তু হয়নি, কোনো মতে এটা হওয়াটা পসিবলও ছিল না। খটকাটা কিন্তু থেকেই যায়, বাট এড়িয়ে যায়। হলো সারাদিনটা গেল। রাত্রিবেলায় যখন রিমা বৌদি দাদার ঘরে গিয়ে শুতে যাচ্ছে, সেই সময় ব্যালকনি থেকে মনে হয় শুনতে পেয়েছে রিমা বৌদি কি একটা রিমা বৌদির নাম ধরে ডাকছে। তখন 10:30 11টা বাজে রাত। রিমা বৌদি ভেবেছিল হয়তো কেউ এসছে কোনো কারণে, হয়তো ওই জেঠিমা ডাকছে বা বাড়ির আরো তো লোক আছে, তারা হয়তো কেউ ডাকছে। পেছন ঘুরে দেখে কেউ নেই। লম্বা ব্যালকনি, বারান্দাটা লম্বা একদম সোজা, কেউ নেই। মানে এরকম না যে কেউ ডেকে কোথাও ঢুকে যাবে বা কিছু। ঘর আছে, বাট ঘরের দরজাগুলো সব বন্ধ, রাত হয়ে গেছে, শুয়ে পড়েছে সবাই, ঘরের দরজাগুলো সব লাইন দিয়ে বন্ধ, কেউ নেই। মনের ভুল ভেবে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। আমার দাদা ভেতরেই ছিল, ঘরের ভেতরেই ছিল, কথাবার্তা বলে শুয়ে পড়ে। রাত্রিবেলায় ওই 2টো কি 2:30 নাগাদ আমার দাদা একটা অদ্ভুত জিনিস দেখেন, যে রিমা বৌদি খাটের উপরে না, মানে যেখানটা আর কি শুয়েছিল ওই জায়গাতেই উবু হয়ে বসে আছে। উবু হয়ে মানে হাঁটুটা মুড়ে, মাথাটা দুটো হাঁটুর মাঝখানে রেখে, চুলটা পুরো খোলা। রিমা বৌদি চুল খুলে ঘুমাতো। আর একটা কথা বলে দিই, চুল খুলে যখনই শুতো, সে দুপুরে হোক রাতে হোক, চুল খুলে ঘুমাতো। চুলটা খোলা, দুটো হাত সামনে লম্বা করে রাখা হাঁটুর ওপরে, আর মাথাটা পুরো হাঁটুর মধ্যে, হাঁটুর দুটো মাঝখানে গোজা, ঠিক আছে, এরকম মাথাটা নিচু করে বসে আছে। দাদা না ফার্স্টে দেখে খুব ভয় পেয়ে যায়। ঘরে একটা ডিম লাইট জ্বলছিল, নাইট ল্যাম্প, ওই হালকা আলো এরকম ভাবে দেখে না ভীষণ ভয় পেয়ে যায়। ধরপড় করে উঠে বসে পড়ে। উঠে বসে বলছে, এই রিমা এরকম ভাবে বসে আছো কেন? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? নর্মালি যেরকম হয় আর কি। মুখের ওপর থেকে চুলটা সরিয়েছে, চুলটা সরিয়ে এবার মাথায় হাত বোলাচ্ছে। বলছে জল খাবে? পাশে বেড টেবিল যেটা থাকে সেখান থেকে জল নিয়ে বলছে, না না জল খাও জল খাও। বলে জল খাইয়েছে। জল খাইয়ে না, মানে যখন মুখে চোখে একটু জল দিয়েছে, নিয়ে বলছে, কি হলো, তুমি আমার রাত করে মুখে চোখে জল দিচ্ছ কেন? রিমা বৌদি বলছে দাদাকে, যে হঠাৎ করে মুখে চোখে জল দিচ্ছ কেন? আমি ঘুমাচ্ছি দেখতে পাচ্ছ না? তুমি পাগল হয়ে গেছো নাকি? এবার দাদা না পুরো হকচকিয়ে গেছে। কি বলছে? ঘুমাচ্ছে মানে? বসে বসে ঘুমাচ্ছে, এরকম ভাবছে। দাদা বলছে, তুমি তো বসে আছো, আমি তো ভাবলাম তোমার শরীর খারাপ লাগছে। তোমার কি শরীর খারাপ লাগছে? আদৌ কি শরীর খারাপ লাগছে, নাকি তুমি বসে বসে ঘুমাচ্ছ? এবার না দাদা না সেই বিষয়টাকে নিয়ে একটু ঠাট্টা, ইয়ার্কি ঠাট্টা করে, না হাসাহাসি করে। বলছে, তুমি কি বসে বসে ঘুমাও? এই অভ্যাসটাও আছে? বাবা এই অভ্যাসটা আছে, তা তো জানতাম না। হ্যাঁ, জানাটা পসিবলও ছিল না, তোমার সাথে তো এই ফার্স্ট টাইম আমি রাত কাটাচ্ছি, রাতে শুলাম, এটা জানাটা সম্ভবও ছিল না। বাবা এই ট্যালেন্টটাও আছে, জানতাম না তো। এরকম ভাবে হাসাহাসি করছে। রিমা বৌদি বলছে, আমি বসে বসে ঘুমাচ্ছি, আর কি হচ্ছে আমার সাথে রাত দুপুরে? কটা বাজে দেখেছো? আমি বসে থাকবো কেন? আশ্চর্য কথা তো, ঘুমাও তো। এরকম ভাবে একটু চিল্লায়, বলে নিজেও শুয়ে পড়ে, দাদাকেও শুয়ে দেয়। তো দাদা আবার চাদর টাদর নিয়ে শুয়ে পড়ে।
সকালবেলায় উঠে দেখছে যে রিমা বৌদি খাটে নেই, বিছানায় নেই। তখন প্রায় ভোর 6:30 বাজে। উঠেছে দাদা, অফিস যাবে বলে রেডি হচ্ছে, দেখছি রান্নাঘরেও নেই। চাটা যে করে সকালবেলা উঠে, রান্নাঘরে নেই। রান্নাঘরে শুধু দাদার মা আছে, মানে জেঠিমা আছে। জেঠিমাকে ফার্স্টে কিছু বলেনি যে ও কোথায় বা কিছু। জেঠিমা জেঠিমার মতো কাজ করছে, দাদা দাদার মতো রেডি হচ্ছে। রেডি হয়ে এবার যখন রান্নাঘরে এসে বলছে, আচ্ছা রিমা কোথায় গো মা? জিজ্ঞেস করছে দাদা। তখন জেঠিমা বলছে, কেন? রিমা তো বললো যে তোর নাকি শরীরটা খারাপ, তুই অফিস যাবি না, তার জন্য তোর জন্য তো ওষুধ আনতে গেল। আর বললো যে একটুখানি মন্দিরে পুজোও নাকি দিয়ে আসবে, কি সব মানত টানত ছিল বললো। না, তুই জানিস না তোর শরীর খারাপ না? তোর শরীর ঠিক আছে? এবার দাদা একটুখানি অবাক হয়ে বলছে, আমার শরীর খারাপ? আমি আবার কখন বললাম আমার শরীর খারাপ? আমার তো শরীর একদম ঠিক আছে, বরং ওর শরীর খারাপ, ওকে গিয়ে জিজ্ঞেস করো। এবার জেঠিমা বলছে যে ওর শরীর খারাপ? তা ও তো ভালোভাবেই তো বেরোলো, ওর মোটেই শরীর খারাপ না। ও তো আমাকে বললো তুই নাকি অফিস যাবি না আজকে, তোর শরীর খারাপ। বলছে না না, আমি অফিস যাবো, তুমি আমার জন্য টিফিন রান্না করো। তো জেঠিমা একটু চিন্তিত মুখে টিফিন রান্না করে দিল। খাবার দাবার খেয়ে দাদা বেরিয়ে গেল। প্রায় তখন 10:30 11টা বাজে। বৌদি ঘরে এসে চুপ করে যে ড্রয়িং রুমের সোফা ছিল সেই সোফার মধ্যে বসে আছে, হাতে পুজোর যে ডালা হয় সেই ডালাটা, আর মাথায় যে সিঁদুরের টিপ দেয় না, সেই সিঁদুরের টিপটা বোঝা যাচ্ছে যে টিপটাই দিয়েছিল, কিন্তু পুরো কপালে না লেপটে গেছে। হয়তো নিজের মনের ভুলেই হাত দিয়ে হোক বা কোনো কাপড় দিয়ে হোক কিছু চুল সরাতে গেছিল বা ঘাম মুছতে গেছিল, পুরো কপালে সিঁদুরটা পুরো লেপটে গেছে। আমার জেঠিমা জিজ্ঞেস করেছে, হ্যাঁ গো তোমার শরীর খারাপ রিমা? তুমি কি তোমার আমাকে বাবু বললো, বাবুর তো কোনো শরীর খারাপ না, তুমি পুজো দিয়েছো? আচ্ছা দাও, তুমি একটু রেস্ট নাও, তোমাকে আজকে রান্না বান্না করতে হবে না, তুমি রেস্ট নাও, আমাকে ডালাটা দাও। প্রবলেমটা তখন থেকে শুরু হয়, ঠিক আছে? মানে ওই যে চেঞ্জেস আমি যেটা বললাম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওই প্রথম চোখে পড়ে ওটাই। ওই যে বৌদি চুপ হয়ে গেল, তারপর থেকে আর কোনো কথা বলতো না, কারোর সাথে কোনো কথা বলতাম না। মন্দির থেকে এসে যে ওরকম চুপ করে সোফায় বসলো, তারপর থেকে কথা বলা বৌদির একদমই কমে গেল। কারোর সাথে কোনো রকম কথা বলতো না। ওই ড্রয়িং রুমে একটু এসে বসতো, আবার উঠে চলে যেত, নিজের ঘরে চলে যেত। একদম অন্যরকম হয়ে গেছিল, চুপচাপ শান্ত প্রকৃতির। বৌদি একদমই এরকম না, খুব প্রাণোচ্ছল একটা মানুষ ছিল, খুব ছটফটে। মানে একদম চুপ করে বসে থাকতে পারতো না, কিছু না কিছু কাজ করবেই। এই এখানে এটা করছে তো কিছুক্ষণ পরে ওটা করছে, এরকম। সেই মানুষটা একদম নিস্তেজ হয়ে গেল, চুপচাপ হয়ে গেল, কারোর সাথে বেশি কথা বলতো না। দিন দিন যেন মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, কিরকম একটা বিদঘুটে টাইপের চেঞ্জেস আসছে শরীরের মধ্যে। স্বভাব চরিত্র, সারাদিন ফোন নিয়ে বসে থাকতো, রিলস দেখতো, টিভি দেখতো, বা কখনো কখনো এসে গল্প করতো, সেসব কিছুই না। ফোনও দেখছে না, টিভিও দেখছে না, কারোর সাথে কথাও বলছে না, একা ঘরের মধ্যে ওই খাটের মধ্যে চুপ করে বসে আছে। কেউ গেলে বিরক্ত হচ্ছে, কারোর সাথে কথা বলতে চাইছে না। এমনকি দাদাও গিয়ে জিজ্ঞেস করছে, কি হয়েছে বলো, তুমি এরকম বিহেভ কেন করছো, কিছু কি প্রবলেম হয়েছে, মা কিছু বলেছে তোমাকে, কারোর কথায় তোমার কিছু খারাপ লেগেছে? কিচ্ছু না, জাস্ট নাথিং। কারোর সাথে কিচ্ছু কথা বলতো না, শুধু চুপচাপ ওই নিজের মতো বসে থাকতো। খাবার টাইমে শুধু ডাইনিং টেবিলে আসতো, খেত, আবার উঠে ঘরে চলে যেত। কারোর সাথে কিছু কথা বলতো না। আস্তে আস্তে না এই খাওয়াটাও কমে গেল। আর ডাইনিং টেবিলে এসে যে কারোর সবার সাথে বসে খাবে, সেই খাওয়াটাও আর খেত না। ওই ঘরে বসে থাকতো, কেউ ডাকতে গেলে প্রচন্ড বিরক্ত হতো, রেগে গিয়ে বলতো আমি খাবো না, আমার শরীর ভালো লাগছে না, আমাকে কেউ জোর করো না, এরকম বলতো। আর যখনই রাত হতো না, তখন রাত হলেই ওই বিশেষ করে দাদাকে বলতো, আমার না খুব ভয় লাগছে জানো তো, আমি না মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে নিয়ে চলে যাবে।
রাত হলেই এই ধরনের কথাবার্তা দাদাকে বলতো। দাদা না ভীষণ চিন্তিত হয়ে গেছিল যে এগুলো হচ্ছেটা কি, এরকম করছে কেন, ওর কি কোনো সমস্যা হচ্ছে এই বাড়িতে, ও কি মানিয়ে নিতে পারছে না, যেটা আর কি হয় যে নতুন বাড়ি, নতুন পরিবেশ, নতুন মানুষজন, ও হয়তো অ্যাডজাস্ট করতে পারছে না। তো দাদা ভাবলো যে একটু সময় দিলে হয়তো ঠিক হয়ে যাবে। বাট দিন দিন এটা বাড়তেই থাকে। ওই রাত হলেই খালি বলতে থাকে, নিজেই আওড়াতে থাকে, আমি আর বাঁচবো না, আর বেশি দিন না, আমার খাটের নিচে আগুন জ্বলে গেছে, দিক দিক করে আগুন জ্বলছে, আর বেশি দিন নয়, আমার সময় হয়ে এসছে। এই রকমের কথা নিজের মনে মনেই বলতে থাকতো, নিজে নিজে একা একা বকতো। এবার দাদা একদিন ঠিক করলো যে প্রায় 1 মাস কেটে গেছে বিয়ের, এই জিনিসটা বাড়ছে। আমার দাদা ঠিক করলো যে না, আর বাড়িতে ফেলে রাখাটা ঠিক হবে না, একটা ডাক্তার দেখানো যাক। বাড়িতেও বলেছে, রিমা বৌদির বাড়ির লোককেও ফোন করে কথাটা কিন্তু বলা হয়েছিল যে ও কিন্তু এরকম করছে। তো তারাও বলেছিল হয়তো ও অ্যাডজাস্ট করতে পারছে না, বা নতুন বাড়ি, নতুন মানুষজন, আহ, আমার মেয়ে তো খুব, রিমা বৌদির মা বলেছিল যে আমার মেয়ে তো খুব সেন্সিটিভ, ওকে ওকে কিন্তু একটু সাবধানে রেখো, ও কিন্তু চট করেই রেগে যায়, বা খুব অল্প কথাতেই কষ্ট পেয়ে যায়, এরকম কিন্তু ওর হয়। তো ওকে একদম স্ট্রেস নিতে দিও না, ওকে নিজের বাড়ির মতোই ফিল করিও। তো দাদা বলেছিল হ্যাঁ আমরা সেরকমই ট্রিট করছি, বাট ওর মধ্যে এই ধরনের চেঞ্জেস গুলো কেন আসছে আমরা বুঝতে পারছি না। আপনি একটু কথা বলুন তো, বা আপনি একটু আসুন তো। ওর মা বাবাও যখন, রিমা বৌদির মা বাবাও যখন আসে এ বাড়িতে, তখন দেখছে যে ওই সেম জিনিস, কাউকে পছন্দ করছে না, বলছে তোমরা তোমরা এই বাড়িতে কেন এসছো, আমাকে তো মরতে পাঠিয়েই দিয়েছো, আবার কি আমি কিভাবে মরছি, কতটা আনন্দে মরছি সেটা দেখতে এসছো, এইভাবে কথা বলতো। যখনই বাবা মাকে দেখতো বা বাবা মার কোনো কথা আহ আমার জেঠিমারা তুলতো বা জেঠু তুলতো, যে তুমি কি বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসবে, মায়ের বাড়ি থেকে একটু ঘুরে আসবে, একটু কি অন্য কোথাও থেকে ঘুরে আসবে, তখনই বলতো না না, আমি আমার বাবা মার বাড়িতে যাব না, আমি আমার বাপের বাড়ি যাব না, আমার বাপের বাড়ির লোক আমার আমার এতটুকু কথা ভাবেনি, আমাকে মরতে পাঠিয়ে দিয়েছে, আমি মরি, ওরা দেখুক, আপনারাও দেখুক, আপনারাও দেখুন যে আমি কিভাবে মরি, কতটা তড়পে তড়পে মরি, এই ধরনের কথাগুলো বলতো। তো দাদা ঠিক করলো যে না, আর ফেলে রাখাটা ঠিক হবে না, একটা সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার বলে একটা বড় সাইকিয়াট্রিস্ট দেখানো হয় বৌদিকে। আমাদের এখানে যে বেহালা আছে, বেহালায় একজন সাইকিয়াট্রিস্ট আছে, ওখানে দেখানো হয়। সাইকিয়াট্রিস্ট বলে যে না, আমি তো কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, বাট হতে পারে কোনো নার্ভের সমস্যা, আপনারা অন্য কোনো ডাক্তারকে দেখান। আচ্ছা। প্রচুর ডাক্তার দেখানো হয়, প্রায় 3-4টে ডাক্তার চেঞ্জ করে করে দেখানো হয়, কেউ কোনো সমস্যা দেখতে পায় না। বলে যে না, কোনো সমস্যা তো নেই। নানা রকম টেস্ট করানো হয়, সিটি স্ক্যান করানো হয়, এমআরআই করানো হয়, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন স্ক্যান করানো হয়, কিছুই পাওয়া যায় না। একদিন রাত্রিবেলায় আমার দাদা খুব চিন্তিত ভাবে বসে আছে, আমার বৌদি এসে বলছে, মানে বৌদি মুখ চোখ পুরো তখন চেঞ্জ হয়ে গেছিল, চোখের নিচে কালি পড়ে গেছে, চুল উঠে গেছে। আমার বৌদির চুল প্রচুর ছিল, খুব সুন্দর চুল ছিল, সেই চুল একদম উস্কো খুস্কো হয়ে সামনেটা প্রচুর চুল উঠে গিয়ে টাক পড়ে গিয়ে এটা বিভৎস একটা মুখ হয়ে গেছে। স্বাস্থ্যও ভালো ছিল, একটু হেলদি ফিগার ছিল, সে গাল টাল ঢুকে গেছে, রোগা হয়ে গেছে, বিভৎস একটা চেহারা হয়ে গেছে। তো দাদাকে বলছে যে আমি কি আর বাঁচবো না গো। একদিন সন্ধেবেলায়, ভর সন্ধেবেলায় আমার দাদা এরকম বসে আছে অফিস থেকে এসে, বৌদি ঘরে এসে ঢুকে বলছে আমি কি আর বাঁচবো না গো, আমি কি মরেই যাব, আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমাকে তুমিও বাঁচাতে পারবে না, আমার বাবা মা এরম ভাবে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিল, এই ধরনের কথাগুলো বলছে। এবার দাদা বলছে না না, তুমি এত চিন্তা করছো কেন, মরবে কেন, তোমার একটু প্রবলেম হয়েছে, ওষুধ দিয়েছে ডাক্তার, ওষুধ খাও তুমি ঠিক হয়ে যাবে। তখন বলছে না, আমি বুঝতে পারছি, আমাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য ও একদম উঠে পড়ে লেগেছে, আমি না মনে হয় আর বাঁচবো না, প্লিজ আমাকে বাঁচাও, তুমি তুমি আমাকে ওই ওনার কাছে নিয়ে যাবে, ওনার কাছে নিয়ে যাবে। বলছে এই উনিটা কে, কার কাছে নিয়ে যাবো আমি তোমাকে,
দাদা জিজ্ঞেস করছে, বলো তুমি কার কাছে গেলে ঠিক হবে বলো, আমি তার কাছেই তোমাকে নিয়ে যাব। বলছে, আরে তুমি বুঝতে পারছো না, আমি মুখ দিয়ে বলতে পারবো না ওনার নাম, আমি মুখ দিয়ে বলতে পারবো না ওনার কি করে বা কিছু, ওনার ব্যাপারে আমি নিজের মুখে বলতে পারবো না, তুমি বুঝতে পারছো না, যারা ওই ঝাড়ফুঁক করে, তুমি আমাকে নিয়ে যাবে একজনের কাছে, আমি জানি না কি হচ্ছে আমার সাথে, কিন্তু আমার না ভালো ঠেকছে না। খুব করুণ স্বরে, খুব মানে কি বলবো, হাতে পায়ে ধরছে আমার দাদা, এরকম ধরে বলছে, প্লিজ আমাকে বাঁচাও, আমার আমার বাঁচার ইচ্ছা আছে কিন্তু আমাকে মনে হচ্ছে বাঁচতে দেবে না, তুমি আমাকে প্লিজ বাঁচাও, এরকম ভাবে একদম পুরো রিকোয়েস্ট করছে। তো আমার দাদা আমার বাবাকে ফোন করে তখন, আমার বাবাকে ফোন করে বলে যে আহ, দেখো কাকা, এরকম এরকম তো ব্যাপার হচ্ছে, ট্রিমার কি হচ্ছে আমি বুঝতে পারছি না, তুমি প্লিজ একটু দেখবে, এরকম যদি কারোর সন্ধান পাওয়া যায়। আমার বাবা মাকেও আমি বলেছি, তুমিও একটু দেখো। তার আগে অবধি আমরা কিন্তু কিছু জানতাম না যে ওই বাড়িতে এই এই ঘটনাগুলো ঘটছে। যখন আমার বাবাকে ফোন করে দাদা এই একজন কোনো কারোর খোঁজ দিতে বলেন, কোনো অ্যাস্ট্রোলজার বা কিছু, তখনই আমরা পুরো ঘটনাটা জানতে পারি যে কি কি হয়েছে এতদিনে, ওই 1 মাসে। তো বাবা বলে যে ঠিক আছে, আমার একজন চেনাশোনা আছে, আমি তার কথা তোকে আমি বলবো, তুই আমার সাথে দেখা কর, ফোনে এত কথা বলা সম্ভব নয়, তুই আমার সাথে দেখা কর বা আমাদের বাড়িতে আয়, আমি তোকে বলছি। তো বলে কথাবার্তা হলো, দাদা কথা বলে বাড়িতে ফিরলো। সেদিন সন্ধ্যাবেলায় কিছু হয়নি, রাত্রেবেলায় দাদা শুয়ে আছে, হঠাৎ করে না ঘুমটা ভেঙে গেছে, ঘুমোচ্ছিল তখন ওই 2-2-2:30 বাজে তখন, ঘুমটা ভেঙে গেছে, পাশে হাত দিয়ে দেখছে বৌদি নেই। তো দাদা একটু টেনসড হয়ে গেল যে এত রাতে কোথায় গেল, ঘড়িটা দেখলো যে 2:30 বাজে। যেহেতু একটু প্রবলেম হচ্ছিল বৌদির আগে থেকে, সেজন্য চিন্তিত মুখে বললো যে না, একবার উঠে দেখি কোথায় গেল, ওয়াশরুমে গেল কি। কিছুক্ষণ ওয়েট করেছিল, বাট যখন দেখছে আসছে না, তখন উঠে বললো যে না, এবার একটু দেখতে হবে যে কোথায় গেল, কিছু হলো কিনা অসুবিধা। তো উঠেছে, উঠে এবার নাম ধরে ডাকছে, রিমা রিমা করে ডাকছে। এবার আমার দাদার যে ঘর ছিল, দাদার ঘরেই একটা অ্যাটাচড বাথরুম ছিল, ঘরের ভেতরেই। বাথরুমে দেখছে যে বাইরে থেকে লক করা, মানে ভেতরে কেউ নেই। তাও দরজাটা খুলে দেখলো লাইট জ্বলছে কিনা বা কিছু, বলছে লাইট জ্বলছে না, যেরকম ভাবে লাইট বন্ধ করে দাদা শুয়েছিল সেরকমের লাইট অফ আছে, কিচ্ছু নেই, বাথরুমে কেউ নেই। বেরিয়েছে, বেরিয়ে দেখছে উম ওই রান্নাঘরে লাইট জ্বলছে। রান্নাঘরে লাইট জ্বলছে দেখে এবার একটু অবাক হয়ে এলো যে এত রাতে রান্নাঘরে কে কি করবে। রান্নাঘরের দিকে এগোচ্ছে যখন, একটা বিচ্ছিরি রকমের গন্ধ নাকে আসছে। রান্নাঘরটা নিচে নিচে ছিল, মানে গ্রাউন্ড ফ্লোরে, আর দাদার ঘরটা ছিল ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্টে সিঁড়ি থেকে উঁকি মেরে দেখেছে রান্নাঘরে লাইট জ্বলছে। তো হুম যখন হুম ওই সিঁড়ি থেকে নেমে রান্নাঘরের দিকে যাচ্ছে, একটা বিচ্ছিরি রকমের, সেই মাছ পচে গেলে একটা যেরকম গন্ধ হয় না, সে একটা তীব্র বিচ্ছিরি রকমের গন্ধ, আষ্টে গন্ধ দাদার নাকে আসছে। ঠিক আছে, দাদা পাচ্ছে গন্ধটা, যত এগোচ্ছে তত পাচ্ছে, মানে বুঝতে পারছে যে রান্নাঘরের দিক থেকেই আসছে, রান্নাঘরের লাইটটা জ্বলছে। আর এরকম মনে হচ্ছে যেন কেউ কিছু খাচ্ছে। ঠিক আছে, রান্নাঘরের দিকে এগিয়ে, রান্নাঘরে ওই যে গ্যাসটা রাখা থাকে স্ল্যাবটা, হুম হুম স্ল্যাবের পাশ দিয়ে গিয়ে, স্ল্যাবের পাশেই একটা ফ্রিজ রাখা ছিল। তো স্ল্যাবের সামনে দাঁড়ালে ফ্রিজটার নিচে কি হচ্ছে বা কেউ আছে কিনা সেটা দেখা যাবে না, মেঝেটা দেখা যাবে না। স্ল্যাবের পাশ থেকে যদি রান্নাঘরের ভেতরে ঢোকে, তাহলে গিয়ে ওই মেঝেটা দেখা যাবে। তো দেখছে যে আমার বৌদি, রিমা বৌদি মেঝেতে বসে আছে, চুলটা যেরকম বলেছিলাম আমি খোলা থাকলে থাকতো সেরকমই খোলা, জটপট পাকিয়ে গেছে, বীভৎস একটা রকমের চুলটা হয়ে যাচ্ছে, বাট কিছু একটা চেবানোর আওয়াজ হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, আর একটা বীভৎস বিচ্ছিরি গন্ধ। তো
দাদা বলছে, এই রিমা, তুমি এত রাতে এখানে কি করছো? আরে কি করছো, কি খাচ্ছ তুমি এটা? নর্মালি জিজ্ঞেস করে। মানে এমন ভাবেই ওই ফ্রিজটা খুলে বসেছে বৌদি, ওই পাশ কাটিয়ে যে সামনে যাবে সেই জায়গাটাও নেই। রান্নাঘরটা একটু ছোট ছিল, স্ল্যাব আর দরজার মাঝখানে পুরো জায়গাটা জুড়ে বসে আছে। চারদিকে কাঁচা সবজি ছড়ানো, ফ্রিজের দরজাটা খোলা, ফ্রিজের লাইটটাও ওই মেঝেতে এসে পড়েছে। ঠিক আছে, পুরো ভর্তি সবজি, তারপরে ফ্রিজে যে জিনিসপত্র ছিল পুরো মেঝেতে ছড়ানো। আর বৌদি পুরো উবু হয়ে বসে, যেন মনে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু খাচ্ছে। দাদা তো দেখে ভীষণ একটা বিরক্তিকর, বলছে, এই রিমা, তুমি এত রাতে কি খাচ্ছ বলো তো? কি খিদে পেয়েছে তোমার? খিদে পেয়েছে? তাহলে বলো, ওইখানে খাবার আছে, আমি গরম করে দিচ্ছি, খাও। কোনো কথা সারা উত্তর দিচ্ছে না, কিচ্ছু সাড়া দিচ্ছে না, নিজের মনের মতো করে খেয়ে যাচ্ছে। এবার দাদা না, এবার একটু অধৈর্য হই, কাঁধের মধ্যে ধাক্কা দিয়েছে, যে এই রিমা, তুমি কি করছো? এরকম ভাবে ধাক্কা দিতে না, সামনের দিকে উবু হয়ে বসেছিল তো, সামনের দিকে মুখটা আর তাল সামলাতে না পেরে পড়ে গেছে। যখন পড়ে গেছে, পড়ে গিয়ে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে যখন ওই শুয়ে শুয়ে দাদার দিকে না একটা অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে, তাকাচ্ছে আর হাসছে। হাসিটা বীভৎস রকমের ক্রিপি। ঠিক আছে, মানে ওটা রিমা বৌদির হাসি না, এরকম মনে হচ্ছে যেন অন্য স্বরে অন্য কেউ যেন রিমা বৌদির মুখ দিয়ে হাসছে। এত বিকট একটা হাসি, খুব জোরেও না, খুব লাউডও না, আবার খুব যে ফিস ফিস করে হাসছে সেরকমও না, ভীষণ ক্রিপি হাসিটা। আর ওই যে শুয়ে শুয়ে যে তাকাচ্ছে, সোজা একদম আই কন্ট্যাক্ট করছে দাদার দিকে। দাদা পরে আমাকে বলেছিল যে আমি না ওই চোখের দিকে আর তাকাতে পারছি না, যেন মনে হচ্ছে ওই চোখ দিয়ে আমাকে ভস্ম করে ফেলবে। পুরো চোখটা লাল হয়ে আছে, আর হচ্ছে চুল থেকে টপ টপ করে যেন মনে হচ্ছে রক্ত পড়ছে, রক্তে পুরো সামনের ওর যে কটা চুল ছিল পুরো ভিজে গেছে। ওই চুলের যে রক্ত আর কি ছিল, ভেজা চুলগুলো মুখের ওপরে পড়ে মুখটাও যেন পুরো যেন রক্তে ভেসে যাচ্ছে, পুরো রক্ত পুরো মাখামাখি হয়ে গেছে মুখে। আর রিমা বৌদি খাচ্ছিল হচ্ছে একটা কাঁচা মাছ। যখন ধাক্কা দিল তখন হাত থেকে না ওই মাছটা ছিটকে সাইডে পড়ে গেছিল। মাছ খাচ্ছিল? কাঁচা মাছ খাচ্ছিল। ঠিক আছে, মাছটা ছিটকে পড়ে গেছিল সাইডে। সেটা ফার্স্টে দাদা দেখতে পাইনি, মানে ওই চোখের দিকে তাকিয়েই না দাদা বলছে, আমি যে কি করব কি বলবো ভেবে পাচ্ছিলাম না, কোন দিকে যে তাকাবো, পরে আমি পুরো হতভম্ব হয়ে গেছি। ওই চোখটা, ওই হাসিটা মারাত্মক। ঠিক আছে, দাদা রেকর্ডও করেছিল হাসিটা, সেই সময় দাঁড়িয়ে, মানে একটু যখন ধাতস্থ হয়েছিল সেই সেই রেকর্ডটা করেছিল, মানে কন্টিনিউয়াসলি ওরকম হেসে যাচ্ছে। আর ওই দেখছে পুরো মুখের মধ্যে কাঁচা মাছের যে আঁশগুলো পুরো মুখে মাখামাখি হয়ে গেছে। শাড়ি পরেছিল, শাড়িতে আঁচলে তো লেগেইছে রক্ত, আঁশ, এগুলো তো লেগে আছেই, সাথে সাথে যে গলা, বুক, পুরো কেউ যেন মনে হচ্ছে যেন পুরো ওই হয় না নখ দিয়ে আঁচড়ালে যেরকম হয়, থুতনি থেকে গলা, বুক, হাত যেন কেউ যেন আঁচড়েছে। ও যে শুয়ে পড়লো, শুয়ে পড়ার পরে যে হাসছে, হাসতে হাসতে না এবার নিজের নখ দিয়ে নিজের গালগুলোকে আঁচড়াচ্ছে, দাদার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, আর ওরকম গালগুলোকে ধরে আঁচড়াচ্ছে, চুলটা টানছে। কি বীভৎস লুকটা ছিল, আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না কৌস্তবটা। দাদা বলছে, আমি হাসিটা রেকর্ড করেছিলাম, তুই বললে বিশ্বাস করবি না, আজও যখন আমি শুনি তখন আমার গায়ে কাঁটা দেয়, এত ক্রিপি হাসিটা। দাঁতগুলো পুরো লাল হয়ে আছে। এবার দাদা বলছে, যখন একটু ধাতস্থ হলো জিনিসটা দেখে, প্রচন্ড ভয় পেয়ে গেছিল, দেখে যখন ধাতস্থ হলো তখন রিমা বৌদিকে বলছে, রিমা, এটা তুমি কি করেছো? নিজের হাল কি করেছো তুমি দেখেছো? তুমি কি করছো? তুমি কি পুরোই পাগল হয়ে গেছো? তুমি কাঁচা মাছ খাচ্ছো?
আর শুধু যে কাঁচা মাছ খাচ্ছিল তা কিন্তু নয়, ও দাদা দেখছে যে পাশে যে কাঁচা সবজিগুলো ছড়ানো ছিল, আনাজগুলো, সেগুলোও কিন্তু খুবলে খুবলে খাওয়া, যেন একবার দুবার কেউ বাইট করে রেখে দিয়েছে। তো রিমা বৌদি বলছে, কেন আমি খেতে পারি না? আমার খিদে পায় না? তুই আমাকে খেতে দিস? আমার পছন্দ মতো আমার খাবারটা আমি কিছু পাই না, আমি এগুলোই খাবো। মানে গলার ভয়েস কিন্তু ডুয়াল টোন হয়ে গেছে, দুটো ভয়েসে কথা বলছে। মনেই হচ্ছে না ওটা রিমা বৌদির গলা, মানে মনে হচ্ছে কেউ রিমা বৌদির গলায় কথা বলছে, অন্য কেউ। দাদা বলছে, তুমি ঘরে চলো, তুমি ঘরে চলো। আর ওই যে যখন কথা বলছিল দুজনে, ভালো জোরেই কথা বলছিল, তো তখন ওই নিচের ঘরে যে জেঠু জেঠিমা ছিল, জেঠু জেঠিমা আর দাদার কাকা কাকিমা ছিল, ওরা বেরিয়ে এসছে। ওরা বেরিয়ে এসে বলছে, আরে বাবু কি হয়েছে, কি হয়েছে? দাদা বলছে, দেখো রিমার অবস্থা দেখো। ওরা যখন রিমা বৌদির অবস্থা দেখলো না, আমার জেঠিমা পুরো অজ্ঞান হয়ে গেছিল, অজ্ঞান হয়ে পুরো সেন্সলেস হয়ে গেছিল, মাটিতে পড়ে গেছিল। জেঠিমা কোনো হুঁশই ছিল না রিমা বৌদিকে দেখে, এতটাই জঘন্যতম দেখতে লাগছিল, আর খুব ভয়ঙ্কর দেখতে লাগছিল, জঘন্যর থেকে ভয় কত ভয়ঙ্কর দেখতে লাগছিল। দাদা কোনো রকমে রিমা বৌদিকে তুলে এনে ঘরে আনলো, বাইরে থেকে লক করে দিল। কৌস্তবদা, তুমি বললে বিশ্বাস করবে না, ওই দরজাটা বন্ধ করার পরে দরজা ভাঙার মতো দরজা ধাক্কা দিচ্ছিল রিমা বৌদি। এত জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল, এত জোরে জোরে, মানে লাস্টে না দাদা বলছে আমি দরজা খুলে দিতে বাধ্য হলাম। সারা পাড়ার লোকজন জড়ো হয়ে গেছিল ওই ভোরবেলা। দাদা যখন উঠেছে তখন তো ওই 2:30 মতো বাজে, উঠে যখন জিনিসটা দেখলো, কিন্তু লাস্টে যখন নিয়ে আসা হলো, ঘরে আনা হলো, ওই আনতে আনতে ভোর 4টে বেজে গেছিল, 4টে 4:30। সারা পাড়ার লোক ওই ঘরে, মানে বলছে আমাদের বাড়ির নিচে জড়ো হয়ে বসে আছে, যে কি হলো হঠাৎ করে নতুন বউয়ের। না, তারপরে আমার বাবা একজনের নাম্বার দিয়েছিল, তো দাদা ওনাকে ফোন করে যে এরকম এরকম ব্যাপার হয়েছে, বাবা আপনি এক্ষুনি আমাদের বাড়িতে একবার আসুন। বলার পরে ওই যিনি যাকে ফোন করেছিলেন উনি আমার মানে দাদার বাড়িতে গেলেন তখনই, ভোরবেলাতেই। তখন যেতে যেতে ওনার বেজে গেছিল হচ্ছে তোমার 6টা 6:30। ঠিক আছে, উনি ওই কাছাকাছি, ভাগ্যবশত কাছাকাছি ছিলেন, সেই জন্য 6টা 6:30 সময় দাদার বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন রান্নাঘরের অবস্থা যেরকম ছিল সেরকম ভাবেই ওরা ফেলে রেখেছেন দাদারা। গিয়ে দেখলেন কি অবস্থা। ওপরে ওপরে ঘরে গেলেন, যে ঘরে আর কি বৌদিকে রাখা হয়েছিল, ঘরটা খুলে ভেতরে ঢুকলেন। ঢুকে দেখছেন যে বৌদি পুরো সেন্সলেস হয়ে মাটিতে পড়ে আছে। দাদাকে ডাকলো, দেখলো, বললো যে ও তো মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, ওকে আগে তোলো, ওকে একটু জল টল দাও, একটু ধাতস্থ হোক, তারপরে আমি ওর সাথে কথা বলছি। তো দাদা আর জেঠিমা ওপরে গিয়ে মুখে চোখে জল দিল, এ করলো, করে এবার পরিষ্কার টরিষ্কার করে চেঞ্জ করিয়ে, যে শাড়িটা পরেছিল সেই শাড়িটা জেঠিমা চেঞ্জ করে দিলেন, করিয়ে এবার নিচে নিয়ে এসছেন। নিচের ঘরে ওই যে তান্ত্রিক বাবা ছিলেন, অ্যাস্ট্রোলজার, তিনি বসেছিলেন নিচের ঘরে ড্রয়িং রুমে। নিচে এসে সোফায় রিমা বৌদিকে বসালো জেঠিমা। নর্মাল কথা বলছে ওই অ্যাস্ট্রোলজার রিমা বৌদির সাথে, যে তোমার কি হয়েছে, কি অসুবিধা হচ্ছে বলো। বলছে, কই আমার তো কিছু অসুবিধা হচ্ছে না, শুধু আমার না মনে হয় মাঝে মাঝে রাত্রে হলে কেউ আমাকে ডাকে। আমার নিজের শরীরে কোনো অসুবিধা হচ্ছে না, বরং আমি আগের থেকে অনেক ভালো আছি, কিন্তু আমাকে না মনে হয় বারবার কেউ ডাকে। আমি ওকেও আগে বলেছি, মানে আমার দাদার কথা বলছে, বলছে আমি ওকেও আগে বলেছি আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না, আমাকে ও ডাকে, আমাকে নিয়ে যেতে চায়, আর মাঝে মাঝে খাবার চায়, সেই খাবারটা আমি দিই, কিন্তু হ্যাঁ খাবার চায়, ওর খুব খিদে পায় জানেন,
ও এত খিদে পায়, বলে যে আমি কত বছর খাইনি, মা আমাকে একটু খেতে দিবি, এরম ভাবে আমাকে খাবার চায়। আচ্ছা বলুন তো, এভাবে আমার থেকে কেউ খাবার চাইলে আমি কি না করতে পারি? কিন্তু মাঝে মাঝে বলে আবার যে আমার না কেউ নেই, আমি প্রচন্ড একা, আমার সাথে যাবি, আমার সাথে থাকবি। আমি না না বলি, কিন্তু তাও বলে চল না, আমার সাথে থাকবি, তোকে কেউ বিরক্ত করবে না, তোকে কেউ কোনো কাজ করতে বলবে না, কেউ কোনোদিন বকবে না, মারবে না, ধরবে না, তুই আমার সাথে চল, আমি যেরকম শান্তিতে থাকি তুইও সেরকম শান্তিতে থাকবি। আমাকে না এরকম বলে, জানেন। এই এই কথাগুলো এবারে ওই তান্ত্রিক যে ছিলেন, সাধক আর কি, ওনাকে বলছেন। তখন উনি বলছেন যে তা তোকে এরকম বলে, তো তুই কি বলিস? রিমা বৌদিকে জিজ্ঞেস করছে। তো রিমা বৌদি বলে, আমি খাবার চাইলে খাবার দিই, কিন্তু যখন ওই বলে না যে আমার সাথে চল, আমার সাথে একা একা থাকবি, কেউ নেই ওখানে, আমি একা, তুই শান্তিতে থাকবি, তখন না আমার না কিরকম মনে হয়, আমি বলি যে না আমি যাব না, তুমি চলে যাও, তখন না খুব রেগে যায়, আমাকে বলে তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি শেষ করে দেবো তুই আমার সাথে না গেলে, তোকে আমি জোর করে নিয়ে যাব, আজ নয় কাল তুই আমার সাথে যাবিই যাবি, এরকম কথা বলে। তখন এবার যিনি আর কি তান্ত্রিক যে ছিলেন, তিনি বলছেন আচ্ছা তাকে দেখতে কিরকম বলতো? বলছে আমার মতো হাইটের, আমার মতো দেখতে, কিন্তু মাঝে মাঝে অন্যরকম দেখতে হয়ে যায়। বলছে তোর মতো দেখতে? বলছে হ্যাঁ আমার মতো দেখতে, পুরো সেম আমার মতো দেখতে, কিন্তু মাঝে মাঝে অন্যরকম হয়ে যায়, চোখ মুখ দেখা যায় না, বোঝা যায় না, চুলটাও কিরকম পুড়ে গেলে যেরকম উম, চুল নষ্ট হয়ে যায়, যেরকম জট পাকিয়ে যায় চুলে, সেই রকম, হাতগুলো কিরকম যেন পোড়া পোড়া মনে হয়, কিন্তু তখন আর তার মুখ দেখতে পাই না আমি, তার চোখ দেখতে পাই না, তার মুখ দেখতে পাই না, সে যা কথা বলে সেগুলোও যেন মনে হচ্ছে কত দূর থেকে আসছে, আমাকে ডাকছে, আমি আর না নিজেকে আটকাতে পারি না। তখন ওই যে তান্ত্রিক ছিলেন, সে বলছে তুই বলছিস তোর মতো দেখতে, আবার আবার বলছিস যে পোড়া পোড়া দেখতে, কিরম দেখতে? বলছে দুটোই, আমি মাঝে মাঝে আমার মতো দেখি, যেন মনে হয় যেন কোনো আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি, আমি যে শাড়িটা পরে থাকি সেই শাড়ি পরেই আসবে, আমি যেরকম চুল বেঁধে থাকি সেরকম চুল বেঁধেই আসবে। এটা আমি দেখতে পাই দিনের বেলায়, দুপুর বেলায় ওকে আমি দেখতে পাই আমার মতো দেখতে, আর যখন রাত হয় তখন ওরকম যেন মনে হয় পুড়ে গেছে, চোখ মুখ দেখতে পাই না, হাত পা গুলো পোড়া পোড়া, যে শাড়ি বা যেটা পরে থাকে সেটাও যেন মনে হচ্ছে আগুনে পুড়ে গেছে, ঝলসে গেছে, আমি আর ঠিক করে দেখতে পাই না রাতের বেলা। তখন বলছে ওই যে তান্ত্রিক ছিলেন, সে বলছে তুই প্রত্যেকদিন দেখতে পাস তাকে? বলছে না, প্রত্যেকদিন দেখতে পাই না, কিন্তু মাঝে মাঝেই দেখতে পাই, আর আমাকে খালি বলে ওই পুকুরের সামনে যেতে বলে, পুকুরের সামনে গেলে আমি নাকি অনেক কিছু দেখতে পাবো, অনেক কিছু আমাকে নাকি তার বলার আছে। এবার বলে পুকুরের সামনে? কোন পুকুরের সামনে? তখন এবার বলছে যে আমাদের ওই মগরাহাটে বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের সামনে যেতে বলে। দাদা বলছে হ্যাঁ ওদের বাড়ির সামনে একটা পুকুর আছে তো, মানে হুগলি জেলায় ওর বাপের বাড়ির সামনে একটা পুকুর আছে, যে পুকুরের সামনে আমাকে না বারবার যেতে বলে। আমি কি করে যাব, আমি তো রাস্তা চিনি না, আমাকে নিয়ে যাবে? তখন এবার আমার দাদাকে বলছে, সাথে সাথেই দাদার দিকে তাকিয়ে বলছে আমাকে নিয়ে যাবে, ওই পুকুরের সামনে নিয়ে যাবে? দাদা বলছে হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব, তুমি এখন একটু বসে ওনার সাথে কথা বলে নাও, তারপর নিয়ে যাব। বলে এবার তান্ত্রিক বললো ঠিক আছে আমার যা বোঝার হয়ে গেছে, আমি ওর বাড়িতে যাব, আমি ওর বাড়িতে যাব, মানে ওর বাপের বাড়িতে, হুগলি জেলায় মগরায় যে বাড়ি ছিল রিমা বৌদি, সেই বাড়িতে যাওয়ার কথা উনি বলেন। তো তখন দাদা বলে যে ঠিক আছে, আপনি কবে যাবে বলবেন, আমি আপনাকে নিয়ে যাব। তখন বলছে ঠিক আছে আমি তাহলে পরশু দিনে যাব, কালকে আমার একটু কাজ আছে আমি যেতে পারবো না, আমি পরশু দিনে যাব। তো দাদা বলে যে ঠিক আছে আমি আপনাকে তাহলে পরশু দিনেই নিয়ে যাব। তো ওই তান্ত্রিক বেরিয়ে যায় মোটামুটি 10টা নাগাদ, উনি ওই বাড়ি থেকে বেরিয়ে যান। সারাদিনটা ঠিকঠাকই ছিল, প্রচন্ড ক্লান্ত ছিল বৌদি, ঘর থেকে বেরোতে পারেনি, সারাদিনই প্রায় বলতে গেলে খাটে শুয়েই ছিল, ঘুমাচ্ছিল, কখনো কখনো ওই খাটের মধ্যে উঠে বসছে আবার শুয়ে পড়ছে আবার ঘুমাচ্ছে, প্রচন্ড টায়ার্ড ছিল। দাদা সেদিনকারে অফিসে ছুটি নিয়েছিল, তো বৌদিকেই দেখভাল করছিল। সারাদিনটা কেটে গেল। রাত্রিবেলায়
দাদা শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, রাত্রেবেলায় দেখছে আবার ওই পাশে বৌদি নেই। এবার দাদার আবার ওরকম ওই আগের দিনের রাতের কথাটা চোখের সামনে ভেসে উঠেছে, যে ওই হাসি, ওই চোখটা, বা ওই যে দৃশ্যটা দেখেছিল আগের দিন রাত্রিবেলা রান্নাঘরে, সেইটা আবার যেন চোখের সামনে ভেসে উঠেছে। নিজে ভয় পাচ্ছে, কিন্তু তাও যেন মনে হচ্ছে না, আমাকে বাঁচাতে হবে, আমাকে রিমাকে বাঁচাতে হবে। দাদা সিঁড়ি দিয়ে নেমেছে। এবার আর টুকি টুকি মানেনি, ভেবেছে হয়তো রান্নাঘরেই আছে, রান্নাঘরে গেলেই এবার আমি পেয়ে যাব। সোজা নিচে নেমে এসছে, রান্নাঘরের সামনে এসে দেখছে রান্নাঘরের লাইটটা অফ। রান্নাঘরের লাইটটা জ্বালিয়েছে, ভেতরে ঢুকে দেখছে যে কেউ নেই, জাস্ট কেউ নেই। এদিক ওদিক খুঁজলো, কোথাও পেল না। ওপরে এলো, দুতলা ঘরে, মানে যে ঘরে আর কি দাদারা শুয়েছিল, সেই ঘরে এসে বাথরুমে দেখলো, বলেছিলাম ঘরে একটা অ্যাটাচ বাথরুম আছে, সেই বাথরুমে দেখলো নেই, বাথরুমেও নেই। অন্য অন্য বাথরুমগুলোর নিচে দাদার মাকে দাদা ডেকেছিল যে ওঠো, রিমাকে খুঁজে পাচ্ছি না, ও কোথায় গেল দেখো। তো তখন জেঠিমা আর কি নিচের বাথরুমগুলো দেখলো, অন্যান্য বাথরুমগুলো দেখলো, জায়গাগুলো দেখলো, অন্য জায়গাগুলো, কোথাও কেউ পেলো না। এবারে দাদা গেল ছাদে, তিনতলা একটা চিলেকোঠার ঘর ছিল, একটা স্টোর রুম মতো, পুরোনো জিনিসপত্র ওখানে আর কি সবাই রাখে। তো ওখানে দেখছে যে রিমা বৌদি দরজার সামনে বসে না খুব কাঁদছে। ওই চিলেকোঠার ঘরের দরজাটা খোলা, ওই চৌকাটের উপর বসে খুব কাঁদছে, কাঁদছে মানে খুব কাঁদছে। ঠিক আছে, এখন দাদা বলছে, রিমা তোমার কি হয়েছে, তুমি এরকম কেন করছো, এখানে বসে বসে তুমি কাঁদছো কেন? কোনো কথার উত্তর দিচ্ছে না, শুধু কেঁদে যাচ্ছে। আর বিকট গলার আওয়াজটা খুব অন্যরকম, খুব কানে লাগার মতো আওয়াজ। তো দাদা বলছে, কেঁদো না, এরকম ভাবে কেঁদো না, ওঠো, উঠে বসো, কিছু হবে না, তোমার কিছু হবে না, তুমি ঘরে চলো। এবার যখন, মানে আমি কিভাবে বলবো বুঝতে পারছি না, দাদা না যে বসেছিল, যে কাঁধটা ধরে উঠাতে যাবে, কাঁধে হাত দিয়ে দেখছে বরফের মতো ঠান্ডা। রিমা বৌদির শরীরটা পুরো বরফের মতো ঠান্ডা, মানে হাতটা দিই না, সাথে সাথে হাতটা সরিয়ে এনেছে দাদা। যে এত ঠান্ডা একটা মানুষের হতে পারে শরীর, না মনে হচ্ছে না বরফের মধ্যে কেউ ঢুকিয়ে রেখে দিয়েছিল, এতটাই ঠান্ডা শরীরটা। তখন এবার রিমা বৌদি বলছে, আমার গায়ে হাত দিও না, আমার শরীরটা জ্বলে যাচ্ছে, তুমি প্লিজ আমার গায়ে হাত দিও না, আমার গায়ে হাত দিও না, আমার আমার শরীরটা পুড়ে যাচ্ছে, দেখো আমার গায়ে আগুন জ্বলছে, তুমি আমার গায়ে হাত দিও না, আমার শরীরটা পুরো জ্বলে যাচ্ছে। চিৎকার করছে আর কাঁদছে। দাদা বলছেন, তো কোথাও আগুন জ্বলছে না, তুমি ওঠো ওঠো। না, তুমি বুঝতে পারছো না, আমার শরীরে আগুন জ্বলছে, আমার গায়ে আগুন দিয়ে দিয়েছে, আমার গায়ে আগুন জ্বলছে, তুমি তুমি আমার গায়ে হাত দিও না, তুমিও পুড়ে যাবে, তুমি আমার কাছে এসো না, তুমি প্লিজ আমার কাছে এসো না। তখন বলছে, দাদা বলছে যে তুমি তুমি কি চাও বলো, তোমাকে কি করতে হবে বলো, যাতে তোমার একটু শান্ত হও, তুমি তোমার একটু ভালো লাগে, তোমার একটু ঠিক হও তুমি। তখন বলছে, জল, খালি জল ঢালো, আমার গায়ে শুধু জল ঢালো। তাই ওই ছাদে একটা কল ছিল, ছাদের কল থেকে, মানে নিচ থেকে জেঠিমা, জেঠু, দাদার কাকা কাকিমা, ওনারাও আমার জেঠু জেঠিমা হন, সবাই ওপরে উঠে এসছে ছাদে। বালতি বালতি জল ঢালা হয়েছে রিমা বৌদির গায়ে সেদিন রাতে। রাত তখন ওই 2-2-2:30 ওরকমই বাজে, বালতি বালতি জল ঢালা হচ্ছে ছাদের ওই কল থেকে। মানে ওই যে নিচে এসে ওকে যে বাথরুমে দাঁড় করাবে বা কিছু, সেইটুকু সময়ও পাওয়া যায়নি। বলছে আমার গায়ে তুমি হাত দেবে না, গায়ে হাতই দেওয়া যাচ্ছে না, এরকম বালতি বালতি জল ঢালছে। আর বলছে আরো জল ঢালো, আরো জল ঢালো, আমার শরীরে এখন আগুন জ্বলছে। এরকম হওয়ার পরে কিছুক্ষণ পরে রিমা বৌদি সেন্সলেস হয়ে ওখানে পড়ে যায়, নিচে নামে। তখন 3:30 বাজে, প্রচন্ড সবাই টায়ার্ড হয়ে যায়। বৌদিকে ধরে ধরে এনে নিচের ঘরে শোয়ানো হয়, যে যার মতো তারপরে ঘরে চলে যায়। দাদাকে বলে, ওকে একটু খেয়াল রাখিস, তুই অন্তত আজকে সারা রাতটা জেগেই থাক, ও একটু ঘুমাক, আবার নালে কি হবে না হবে তুই একটু জেগে থেকে ওকে একটু পাহারা দে। তো
দাদা বললো যে ঠিক আছে। এবার সেও তো একটা মানুষ, এত খাটাখাটনি হয়েছে, এত টেনসড হয়ে আছে, এত চিন্তা করছে সারাদিন ধরে, তো একটু না চোখটা লেগে গেছিল ওই 4টে নাগাদ করে। 4টে, 4:30 বললো যে আমি 4টে অব্দি জেগেছিলাম, আমার খুব ভালো মনে আছে, আমি লাস্ট ঘড়িও দেখেছি তখন 4টে বাজে, পাক্কা 4টে বাজে। কিন্তু তারপরে না আমার আর কিছু মনে নেই, আমার চোখটা একটু লেগে গেছিল। এবার যখন ঘুমটা ভেঙেছে 6টা নাগাদ, তখন দেখছি রিমা বৌদি আবার খাটে নেই। এবার তো বাড়িতে হুলুস থুলুস পড়ে গেছে যে কোথায় গেল কোথায় গেল। সারা বাড়ি খোঁজা হয়েছে, বাড়ির কোথাও নেই। তারপরে ওই দাদাদের বাড়ির সামনে কিছুটা দূরে গিয়ে একটা পুকুর আছে। এবার রিমা বৌদির একটা স্বভাব ছিল, একটু নিরিবিলি থাকতে, লাস্টের দিকে একটু থাকতে পছন্দ করতো, যেটা আমি তোমাকে বলেছিলাম যে নিজের মতোই থাকতো, কারোর সাথে কথাবার্তা বলতো না। ওই তখন কি করতো, ওই পুকুর ধারে গিয়ে বসে থাকতো। পুকুর ধারটা বাঁধানো, ঘাটটা বাঁধানো, একটা বসার জায়গাও আছে। তো মাঝে মাঝে কি ওই পুকুর ধারে বসে থাকতো, বিশেষ করে দুপুর বেলাটায় বা ভোর বেলায়। তো দাদার বাবা মানে আমার জেঠু ঠিক করলো যে ওই পুকুরে গিয়ে একবার দেখবে উম, ও আছে কিনা, বসে টসে আছে কিনা, যদি বসে থাকে। তো দাদা বললো ঠিক আছে, আমিও যাবো তোমার সাথে। বলে যখন ওই পুকুর ধারে গেছে, দেখছে পুকুর ধারে দাঁড়িয়ে আছে, যেরকম শাড়ি পরেছিল সেরকম শাড়ি পরা আছে, চুলটা খোলা, একটা হাতে হাতে না একটা ওই কি বলবো বস্তা মতো ব্যাগ, বস্তাগুলো হয় যে আলুর বস্তা হয়, সেরকম একটা বস্তা, আর এক হাতে একটা বোতল, জলের বোতল, ঠিক আছে। দু হাতে দুটো জিনিস নিয়ে ওই ঠিক জলে নামার আগে সিঁড়িটায়, ঠিক আছে, মানে ঘাট থেকে নেমেছে, ঘাট থেকে নেমে সিঁড়িতে জলে নামার ঠিক আগে সিঁড়িটায় দাঁড়িয়ে আছে। এবার দাদার বাবা মানে আমার জেঠু একটু দাদাকে বলে একটু দাঁড়িয়ে যেত, কি করে দেখি। ও এই পুকুরে বস্তা, বোতল এসব নিয়ে এসে কি করছে, একটু দেখি দাঁড়াতো। তো দাদা আর আমার জেঠু সিঁড়ি ওপরেই, মানে একদম ঘাটের উপরেই মাথাতেই দাঁড়িয়ে থাকে, দেখছে রিমা বৌদি ফার্স্টে বসলো সিঁড়িতে, সিঁড়িতে বসে কার সাথে একটা কথা বলছে, ওই জলের দিকে তাকিয়ে, ঠিক আছে, জলের দিকে তাকিয়ে কথা বলছে, বলছে তুমি কি আমাকে সত্যিই নিয়ে যাবে? তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? তুমি কি চাও বলো না? আমি তো সংসার করতে চাই, তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? তুমি তুমি কি পাচ্ছ আমাকে কষ্ট দিয়ে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তোমার সাথে প্রত্যেকদিন আমি এসে কথা বলি, না আমি কাউকে বলিনি তুমি এই পুকুরে থাকো, আমি তাও এসে তোমার সাথে কথা বলতাম। আমি তো সবার সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিলাম, আমি তো শুধু তোমার সাথেই কথা বলতাম, তাও কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? তখন ওই পুকুরে মনে হচ্ছে যেন কেউ রিপ্লাই দিচ্ছে, কিছুক্ষণ থামলো, রিমা বৌদি কিছুক্ষণ থামলো কথাটা বলার পরে, কথা বলার পরে যেন হচ্ছে কেউ রিপ্লাই দিল, তারপরে আবার রিমা বৌদি বলছে, ও আচ্ছা, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে কেয়ার করি, তোমার কত যত্ন নিই, তোমাকে খেতে দিই, আমি তোমাকে এই পুকুরের পাশে তো খাবার দিয়ে যাই, তুমি তো খাবার খাও, তুমি যখন খাবার খাও আমি তোমার সাথে কথা বলতে আসি দুপুর বেলায়, কিন্তু তুমি আমার সাথে তাও এরকম করছো, তুমি দেখছো না আমার শরীরটা কিরকম কিরকম হয়ে যাচ্ছে, আমার শরীরটা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি তো তোমাকে কষ্ট দিই না, আমি তো তোমাকে শান্তিতে রেখেছি, তোমাকে এত যত্ন করছি, তুমি তাও আমাকে কষ্ট দেবে? আমি তো তোমার মতো নই, আমি তো সাধারণ একটা মানুষ। এরম ভাবে না কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে আর কাঁদছে, মানে কারোর কাছে একটা করুণ সুরে হয় না, একটা আবেদন করছে, তুমি এরম ভাবে আমাকে কষ্ট দিও না, বা এটা খুব দুঃখ কাতর সুরে কাউকে যেন কিছু বোঝানোর চেষ্টা করছে, তো তুমি আমাকে এরকম ভাবে প্লিজ কষ্ট দিও না, আমার আর ভালো লাগছে না, আমি আর পারছি না নিতে, এরম ভাবে বলে যাচ্ছে। তো তারপরে এই কথাগুলো হতে হতে একদম লাস্টে আমার দাদা শুনতে পেলো, মানে ওই রিমা বৌদির একটা রিপ্লাই শুনে বুঝতে পারলো যে কেউ একটা ওই পুকুরের মধ্যে আছে, যে কিনা রিমাকে মানে ওই বৌদিকে নিজের কাছে নিতে চায়। কারণ হচ্ছে রিমা বৌদি তারপরে একটা কথা বলেছিল যে তুমি যখন আমাকে নিতেই চাও, তাহলে একেবারে নিয়ে নাও না, তুমি এরকম আমাকে তোড়পে তোড়পে কেন মারছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি তো কোনো ক্ষতি করিনি,
যারা ক্ষতি করেছে তাদেরকে বলো। তুমি আমাকে মারছো ঠিক আছে, আমাকে তুমি নিয়ে যাবে, তুমি একা থাকো সেই জন্য, তোমার কেউ নেই কথা বলার জন্য, আমি তোমার সাথে যাব। তুমি আমাকে এরকম ভাবে কষ্ট কেন দিচ্ছ? এইরকম ভাবে কথাগুলো কিন্তু কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, মানে নিজের মনে বলে যাচ্ছে। এইবারে আমার জেঠু কি করলো, বললো যে চল, এবার মনে হচ্ছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানে এবার কি হয়েছে, বাড়াবাড়ি কেন বুঝলো ওরা। রিমা বৌদি বলছে ঠিক আছে, তুমি আমাকে আর কষ্ট দেবে না তো, আমি তাহলে তোমার কাছেই যাচ্ছি। বলে না, এই কথাটা বলে না, ওই সিঁড়ির মধ্যে উঠে দাঁড়িয়েছে আর একটা একটা করে পা ওই জলের মধ্যে দিচ্ছে, মানে জলে নেমে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এবারে জেঠু দেখে বলছে না, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, জিনিসটা অন্য লেভেলে চলে যাচ্ছে। তুই আমি একা পারবো না বৌমাকে ধরে আনতে, তুইও চল, নিয়ে আসি, ওপরে তুলে আনি। তো যখন দাদা আর আমার জেঠু নেমেছে নিচে, বলছে ছিটকে ফেলে দিয়েছে। ওই হাত ধরে যখন তুলতে যাবে, এত গায়ের জোর, দুজনকে পুরো ছিটকে ফেলে দিয়েছে। আর পেছন ঘুরে বলছে আমাকে আটকিও না, আমাকে প্লিজ আটকিও না, আমাকে যে আটকাতে আসবে সেও আমার সাথে চলে যাবে, আমি তাকেও বাঁচাতে পারবো না, তোমরা প্লিজ আমাকে আটকিও না, বলে না চিৎকার করছে। তখন বাজে হচ্ছে ওই 6:30 7টা মতো। আর ওই পুকুরের কাছে না, পুকুরটা একটু মজে যাওয়া টাইপের, পুকুরের জলটা অত পরিষ্কার নয়, তাই পুকুরটা তো ব্যবহারও হয় না, ওই জায়গাটায় কেউ আসতো না সেরকম। উম বাগান টাগান হয়ে আছে, চারদিকটা আগাছা হয়ে আছে, কিন্তু ঘাটটা বেশ ভালো বাঁধানো টাইপের ছিল। অনেক মানুষ মাঝে মাঝে ওই দুপুর বেলাটা এসে গল্প টল্প করে, বয়স্ক মানুষরা। তো ওই ঘাটের মধ্যে ছিটকে ফেলে দিয়েছে, বলছে তোমরা কিন্তু এসো না, আমাকে যে আটকাতে আসবে সেও কিন্তু আমার সাথে চলে যাবে, আমি কিন্তু তাদেরকে বাঁচাতে পারবো না, এইরকম কথাগুলো বলছে। তো রীতিমতো দাদা আর জেঠু এক প্রকার জোর করে বৌদিকে তুলে নিয়ে এসছে ঘরে। ঘরে এসে আর এক মুহূর্ত দেরি না করে দাদা বলছে আচ্ছা আপনি কি আজকে ফ্রি আছেন, প্লিজ আজকেই চলুন, আমি আর রাখতে পারছি না ওকে, ও পুরো অন্য রকম হয়ে গেছে, ও নিজেকে শেষ করে দিতে চাইছিল আজকে, পুকুরে এরকম নেমে যাচ্ছিল, এরকম এরকম কথাগুলো বলছে। মানে যে তান্ত্রিক যে ছিল তাকে ফোন করে সমস্ত ঘটনাগুলো বলেছে। ঠিক আছে, আপনি আজকেই চলুন, আমি আর পারছি না ওকে নিয়ে, ও মনে হয় কিছু একটা করে বসবে। তখন তান্ত্রিক বলছে ঠিক আছে, আমি দুপুর 11:30 নাগাদ, মানে বেলা 11:30 নাগাদ আমি তোমাদের বাড়িতে যাচ্ছি, তুমি, রিমা আর তোমার বাবা, এই তিনজন রেডি থাকবে, আমি গেলেই আমরা বেরিয়ে যাব ওদের বাড়ির উদ্দেশ্যে, ওর বাপের বাড়ির উদ্দেশ্যে, মানে হুগলি জেলায়। আমি বললাম ঠিক আছে, রেডি হয়ে বসে আছে 11:30। ওকে। তো তান্ত্রিক এলেন, এসে যা ওকে একটু প্রোটেকশন যা দেওয়ার সেটা দিলেন। ওর বাড়িতে অলরেডি ফোন করে বলে দেওয়া হয়েছিল। খুব অদ্ভুত বিষয় জানো তো কৌস্তবদা, যখন এই ঘটনাগুলো ঘটছে, ওই শ্বশুর বাড়ি থেকে আমার দাদারা ওর বাপের বাড়িতে ফোন করে বলছে, তখন ওর মানে রিমা বৌদির বাবা মা বলছে ওকে না কোনোভাবেই এই বাপের বাড়িতে এনো না, হ্যাঁ, ওকে ভুল করেও কিন্তু এ বাড়িতে এনো না, দরকার পড়লে আমরা যাবো খন, খুব বাড়াবাড়ি হলে আমাদের ফোন করে আমরা যাব, কিন্তু ভুল করেও না ওকে এই বাড়িতে এনো না, আমার মেয়েটা মরে যাবে। খুব আশ্চর্য রকম ভাবে এই কথাগুলো আমার দাদাকে রিমা বৌদির বাবা মা বলে যাচ্ছেন, যে ওকে কিন্তু কোনো মতে ভুল করেও এ বাড়িতে এনো না, বাড়াবাড়ি হলে আমাদের খবর দিও, আমরা যাব, কিন্তু আমার মেয়েটা না মরে যাবে এ বাড়িতে আনলে, কোনো মতে এ বাড়িতে এনো না। তো আমার দাদা সেটা মাথায় ছিল। তো যখন তান্ত্রিক এলেন, এসে বললেন যে চলো আমরা বেরোবো, তখন দাদা এই কথাটা বলেছিলেন যে তান্ত্রিককে, যে দেখুন ওর বাবা মা কিন্তু আমাকে এই কথাটা আগে থেকে বলে দিয়েছিলেন, এবার ওকে যদি আমি নিয়ে ও বাড়িতে যাই আর ওর কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু সব দোষটা আমাদের ওপরেই পড়বে। তো তান্ত্রিক বললেন যে আমি জানি এর বীজ ওখানেই পোতা আছে, ওর যে সমস্যাটা হচ্ছে এর বীজ কিন্তু ওখানেই পোতা আছে, আমরা যদি এখনই ও বাড়িতে না যাই ওকে নিয়ে, তাহলে কিন্তু এর থেকেও বড় সমস্যা হতে পারে, তখন কিন্তু এখানে থেকেও ও আর বাঁচবে না, তাই চলো নিশ্চিন্তে চলো, আমি বুঝে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি,
আমি ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করছি, তো তোমরা চলো। তো বলে আমরা যাই, মানে আমরা যাই বলতে দাদারা যায়, আমার বাবাও গেছিল, ঠিক আছে, ওদের আমার দাদাদের সাথে। দাদা বাবাকে ফোন করে বলেছিল যে আমরা ওখানে যাচ্ছি হুগলিতে। তো আমার বাবাও গেছিল, যেহেতু ওই তান্ত্রিক যার কথা বললাম তিনি আমার বাবার খুব পরিচিত, তো সেই জন্য বললো যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমিও চলো। তো আমার বাবাও গেছিল সেই সময়। গিয়ে এবার ঘরে ঢুকতে না ঢুকতে ওই রিমা বৌদিদের বাড়ির চৌকাঠটা পেরোতে না পেরোতে এত বিকট একটা গলার আওয়াজ করছে, আওয়াজে মানে একদম চিৎকার করছে, মানে কান ফাটানোর মতো চিৎকার, মানে কান থেকে রক্ত বেরিয়ে যাবে এত জোর চিৎকার করছে। বলছে, কেন নিয়ে এলি এখানে? আবার মারতে চাইছিস? একবার মেরে শান্তি হয়নি, আবার মারতে চাইছিস? কেন নিয়ে এলি? এবার তো আর আমি ছাড়বো না, এবার তো এই মেয়েটাকে আমি শেষ করেই ছাড়বো, শেষ করে আমাকে আমার সাথে নিয়ে তবেই যাব। রিমা বৌদি এই কথাগুলো নিজের মুখে বলছে, কিন্তু অন্য স্বরে। রিমা বৌদিকে আর ধরে রাখা যাচ্ছে না, প্রচন্ড ভয় পেয়ে গেছে আমার দাদা। আর আমার বাবা যে ছিল, মানে আমার বাবা আর যে তান্ত্রিক বাবা ছিল, তারা দুজনে বুঝতে পেরেছিল যে এই জিনিসটা হবে, ঠিক আছে। আমার বাবাও কিছু আর কি জানে এসব ব্যাপারে, তো বুঝতে পেরেছিল যে এই জিনিসটা হবে। তো আগে থেকে না রিমা বৌদির হাতটা আর পাটা বেঁধে দিয়েছিল, শুধু মুখটা খোলা ছিল, যে কিছু যদি বলে বা কিছু জল টল খাওয়ার হয় সেই জন্য মুখটা খোলা ছিল। অলরেডি আগে থেকে গাড়ি থেকে নামার আগেই রিমা বৌদির হাত আর পাটা বেঁধে দিয়েছিল। রিমা বৌদিকে একটা বলতে পারো প্রায় হয় না যে চ্যাংদোলা করে বলে, উঠিয়ে নিয়েই যাওয়া হয়েছিল। রিমা বৌদি যে আমার দাদা ছিল সেই দাদা, আর ওই রিমা বৌদির একটা বোন বোন এসেছিল আমাদেরকে ওই আর কি নিতে, রিসিভ করতে আমার বাবাদের। তো ওই বোন দুজন মিলে রিমা বৌদিকে প্রায় উঠিয়ে নিয়ে, মানে হাঁটছিল না রিমা বৌদি, ঠিক আছে, যেহেতু পাটা বাঁধা ছিল, প্রায় উঠিয়ে নিয়ে গিয়ে ওই চৌখাটের সামনে রাখা হয়, দাঁড় করানো হয়। তখন ওই চিৎকার, আমি ঢুকবো না, আবার মেরে ফেলবি আমাকে, আবার মেরে ফেলবি, একবার মেরে শান্তি হয়নি, আবার মেরে ফেলবি। তো আমার বাবা আর ওই যে তান্ত্রিক যে ছিলেন, সে বললো যে তুই কি চাস, তুই মেয়েটাকে মেরে ফেলতে চাস, তো কি চাই বল, আমরা তোকে দিয়ে দিচ্ছি, তুই এখান থেকে যা, তুই নিজেও শান্তি পাচ্ছিস না, মেয়েটাকেও শান্তি দিচ্ছিস না। বলছে, না আমি কাউকে শান্তি দেব না। রিমা বৌদি বলছে কথাগুলো, যে আমি কাউকে শান্তি দেব না। তুই ভেবেছিসটা কি এত সহজে শান্তি দিয়ে দেবো, এত সহজে শান্তি পেয়ে যাবি? তোর মতো অনেক কেউ এসছে, অনেক কেউ আমাকে তাড়ানোর চেষ্টা করেছে। এবারে না রিমা বৌদির যে বাবা মা ওই উঠোনের মধ্যেই দাঁড়িয়েছিল, চৌকাঠ পেরোলেই ওদের উঠোন, ওই উঠোনের মধ্যে দাঁড়িয়েছিল। জিনিসটা দেখে পুরো হতভম্ব হয়ে গেছে। দুজনের মধ্যে মুখ চাওয়াচাই করছে দুজন দুজনে, আর বারবার আমার দাদাকে বলছে, তুমি কেন নিয়ে এলে ওকে এখানে, আমার মেয়েটা এবার মরে যাবে, তুমি কেন নিয়ে এলে, তোমাকে আমি বারবার পই পই করে বারণ করেছিলাম যে তুমি আর যাই হোক আমার মেয়েটাকে আর এ বাড়িতে এনো না, আমরা যাবো ওকে দেখতে, তুমি কেন নিয়ে এলে? তখন আমার ওই তান্ত্রিক যে ছিলেন তখন বলছে, আপনারা কি লোকাচ্ছেন বলুন তো, কি লোকাচ্ছেন? আপনাদের জন্য আজকে আপনাদের মেয়েটা মরতে বসেছে, যেটা সত্যি সেটা পরিষ্কার করে বলুন। এতক্ষণ ওই চৌকাঠের সামনে রিমা বৌদি দাঁড়িয়েছিল। এবার যখন ওই তান্ত্রিক রিমা বৌদির বাবা মাকে বললো যে আপনাদের জন্য আপনাদের মেয়েটা মরে মরে যেতে বসেছে, তখন না মানে অসুরের মতো শক্তি হঠাৎ করে রিমা বৌদির গায়ে চলে এলো, ঠিক আছে। ওর হাত পা যে বাঁধা ছিল পুরো দড়ি ছিঁড়ে ফেলার মতো অবস্থা, এত ছটফট করছে। আমার দাদাকে বলছে, তুমি এক্ষুনি আমার হাতটা খোলো, নর্মাল গলাতে বলছে কিন্তু, হ্যাঁ নর্মাল গলায় বলছে, তুমি এক্ষুনি আমার হাতটা খোলো, নাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে। এবার দাদা খুব ইমোশনাল হয়ে হাতটা খুলে দিয়েছে, নিজের হাতে রিমা বৌদি বসে মাটিতে বসে নিজের পায়ের দড়িটা খুলে না রীতিমতো দৌড়ে গিয়ে উঠোনে ওর যে বাবা দাঁড়িয়েছিল বাবার গলাটা টিপে ধরেছে।
গলাটা টিপে ধরেছে মানে শুধুমাত্র এই না যে গলা টিপে ধরেছে, দুটো হাত দিয়ে গলা টিপে ধরেছে, আর ওই যে বুড়ো আঙুলে যে নখ ছিল পুরো গলার মাঝখানটা যেন বসিয়ে দিচ্ছে, এতটাই চেপে দুটো হাত দিয়ে গলাটা চিপে ধরেছে। আর শুধু গলা চিপে ধরেছে, ওই নখটা বসে তা নয়, মনে হচ্ছে যেন ওই ওপর দিকে শূন্যে ভাসিয়ে দিচ্ছে, গলাটা টিপে পুরো ওপর দিকে উঠিয়ে ধরেছে, এরকম মনে হচ্ছে। রিমা বৌদির মা যে ছিলেন বলছে, আমি দেখতে পাচ্ছি না এটা, তুই কি করছিস, তোর বাবার গলা টিপে ধরছিস তুই। তখন আবার সেই আগের অন্যরকম গলায় বলছে যে, তুই চুপ কর, তোর জন্য তো আজকে এই অবস্থা, তুই চুপ কর, তুই তুই আগা গোড়াই সবাইকে বাঁচিয়ে এসছিস, আজ কেউ বাঁচবে না, আজকে না এ বাঁচবে না তোর মেয়ে বাঁচবে, কেউ বাঁচবে না, তোর জন্য সবকিছু হয়েছে, আর তুই, তোকে বাঁচাবো আমি, তুইও মরবি, তুইও দাঁড়া না, তুইও মরবি। এরকম করে না পুরো বৌদি নিজের বাবার গলাটা পুরো এরকম চেপে ধরে উপরের দিকে তুলে দিচ্ছে, পুরো মাটি নিচে, মাটিতে আর পা নেই, ঠিক আছে, মাটি থেকে প্রায় 2 আঙ্গুল উপরে পা। বুঝতে পারছো মানে কি পরিমাণ রিমা বৌদির গায়ে শক্তিটা এসে গেছিল হঠাৎ করে। তা দেখি না সবাই একদম কি বলবে কি করবে বুঝে পাচ্ছিল না। সাথে সাথে তখন তান্ত্রিক যে ছিলেন তিনি কিছু যেরকম আর কি হয়, যা পোড়া টোড়া দিয়ে গায়ে ছুড়লেন, হঠাৎ করে আর কি রিমা বৌদি অজ্ঞান হয়ে পড়ে গেল, মাটিতে শুয়ে পড়লো উঠোনের মধ্যে। বাবাকেও ছেড়ে দিয়েছিল, বাবা মা দুজনেই কান্নাকাটি করছে, বলছে আমার মেয়েটাকে বোধহয় আর আমি বাঁচাতে পারবো না। এবারে আমার বাবা আর দাদার বাবা মানে জেঠু দুজন মিলে এত অধৈর্য হয়ে গেছে, মানে এতবার কথাটা শুনেছে যে এবার আর আমার মেয়েকে বাঁচানো যাবে না, আমি মরে যাব, রিমা বৌদিও বলেছে বারবার, ও আমাকে ডাকছে, এই কথাগুলো শুনে শুনে না এমন হয়ে গেছিল, এত অধৈর্য হয়ে গেছিল দুজনে। বলছে আপনারা বলবেন কি হয়েছিল আদৌ সত্যিটা, নাকি এরকম ভাবেই আপনারা নিজের চোখে নিজের মেয়েকে মরে যেতে দেখবেন, আপনারা বলুন সত্যিটা কি হয়েছিল। উনি আছেন, উনি জিনিসটা ঠিক করার চেষ্টা করছেন, আপনারা যদি ঠিকঠাক করে না বলেন তাহলে কি হবে, কি করে কি করবেন উনি কাজ। তো তখন বলছে ভুলটা আমাদেরই ছিল, আমি বলছি কি হয়েছিল। তো তখন বলছে যে হ্যাঁ ঠিক আছে বলুন। তো তান্ত্রিক বাবা বলছেন যা হয়েছিল প্রথম থেকে যা হয়েছিল তাই বলুন। তখন ওনারা বলছেন যে 1992 সালে, ঠিক আছে, মানে 1992-তে রিমা বৌদির পিসির বিয়ে ঠিক হয়েছিল। পিসি মানে হচ্ছে রিমা বৌদি বাবার দিদি। আচ্ছা। ঠিক আছে, তখন রিমা বৌদির বাবার বিয়ে হয়নি, না সরি, রিমা বৌদির বাবার বিয়ে হয়ে গেছিল, পিসির বিয়ে হয়নি। তো পিসির বিয়ে ঠিক হয়েছিল, ওদের বাড়িতে ছিল হুগলিতে, ওই হুগলির জেলার মগরাহাটের কাছাকাছি একটা ছেলের সাথে রিলেশন ছিল রিমা বৌদির পিসির, তার সাথেই দু বাড়ি থেকে দু পক্ষ থেকে ঠিকঠাক হয়ে কথাবার্তা হয়ে বিয়েটা ঠিক হয়েছিল। কিন্তু বিয়ের দিন ওই ছেলেটা আসে না বিয়ে করতে, 4 বছরের রিলেশন, ঠিক আছে, কিন্তু বিয়ের দিন ছেলেটা বিয়ে করতে আসেনি, ছেলের বাড়ি থেকে কেউই আসেনি। আর ওই সময় কি হয়, কি ছিল জানো তো, ওই লগ্ন ভ্রষ্ট হয়ে যাওয়া, বা লগ্নে কোনো, যে লগ্নে বিয়ে ঠিক হয়েছে সেই লগ্নে যদি কোনো ছেলে বা মেয়ের বিয়ে না হয়, ওই একটা সমাজে কালিমা লিপ্ত হয়ে যাওয়া, একটা সম্মানহানি হওয়ার একটা ব্যাপার ছিল, যে আর বিয়ে হবে না, অপয়া মেয়ে, এরকম কিছু জিনিস ছিল। তো যেহেতু সেই সময় লগ্নভ্রষ্ট হয় ওই রিমা বৌদির পিসি, সেই শোকটা নিতে পারেনি, সারা রাত অপেক্ষা করেছিল, কিন্তু ঠিক আছে, ওই ছেলের বাড়ি থেকে কেউ আসেনি, কেউ না মানে কেউ না, কোনো আত্মীয়ও আসেনি। তো রিমা বৌদির পিসি ওই যে হোমের যে আগুন জ্বলছিল সেই আগুনই গায়ে লাগিয়ে নিয়েছিল বিয়ের সাজে সেজে যখন মণ্ডপে বসেছিল। সারা রাত কেটে গেল, সন্ধেবেলায় লগ্ন ছিল, সারা রাত নাকি কেটে গেছিল, ভোরের আলো ফুটে গেছে, তখনও যখন দেখছে যে ছেলে আসেনি, লগ্ন পেরিয়ে গেছে,
বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, সবাই অপমান করে একে একে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে। সেই অপমানটা আর রিমা বৌদির পিসি নিতে পারেনি। বলছে, রিমা বৌদির বাবা বলছে, আমার দিদিটা ওই মণ্ডপেই গায়ে আগুন দিয়ে দিল। ওই হোম যে আগুন জ্বলছিল সেখান থেকে আগুন জ্বলন্ত কাঠ নিয়ে। কেউ বুঝতেও পারেনি। মণ্ডপ থেকে পুরোহিত উঠে গেছিল। মণ্ডপে শুধু ওই ছাতনাতলায় একা আমার দিদি বসেছিল, আর উঠোনে আমাদের ঘরের কয়েকজন। আমাদের ভুল হয়েছে, আমার মেয়ের এই বাড়ি থেকে বিয়ে দেওয়াটা ঠিক হয়নি। এটা রিমা বৌদির বাবা কনফেস করছে, মানে বলছে আর কি। বলছে আমাদের বিরাট বড় ভুল হয়েছে, ভেবেছিলাম এত বছর পরে জিনিসটা ঠিক হয়ে যাবে। মানে 1992-তে জিনিসটা হয়েছে, আর 2022 সালে ওদের বিয়ে ঠিক হয়েছে। মানে কত বছর বলো তো, তাও 30 বছর। 30 বছর কেটে গেছে মাঝখানে। বলছে যে ভেবেছিলাম হয়তো এই অভিশাপটা কেটে যাবে 30 বছরে। অনেক যজ্ঞ করেছি, অনেক পুজো আশ্রা করেছি, তাও যে কাটবে না, কাটেনি এখনো, সেটা কি করে বুঝবো বলো বাবা। আমার দাদাকে বলছে, কি করে বুঝবো বলো বাবা। তখন বলছে কি অভিশাপ? তখন বলছে যে আমার দিদি যখন ওই মণ্ডপে গায়ে আগুন দিয়ে দিল, আমরা তো উঠোনে বসেছিলাম, কেউ খেয়াল করিনি। প্রায় খানিকক্ষণ পরে যখন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, তখন পেছন ঘুরে মণ্ডপের কাছে গিয়ে দেখি ছাদনাতলায় আমার দিদি দাউ দাউ করে জ্বলছে। বেনারসি শাড়িটা পুরো পুড়ে পুড়ে হয়তো তখনো যায়নি, কিন্তু আগুনে পুরো ঝলসে যাচ্ছে। ওই হলুদ শিখার মধ্যে, আগুনের হলুদ শিখার মধ্যে লাল বেনারসিটা যেন টকটক করছে। আর আমার দিদি চিৎকারে পুরো যেন মনে হচ্ছে সারা পাড়া ফাটিয়ে ফেলবে, কান ফাটানো চিৎকার করছে। প্রচুর চেষ্টা করেছিলাম আমরা সেই সময় দিদিকে বাঁচানোর। বালতি বালতি জল ঢেলে আনা হয়েছিল, মানে জল ঢালা হয়েছিল দিদির গায়ে। তখন বেঁচে ছিল, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, 2 দিন মতো বেঁচে ছিল, কিন্তু তারপরে মারা গেছিল, হসপিটালেই মারা গেছিল। কিন্তু ওই যে ছাতনাতলায় দাঁড়িয়ে যে আমার দিদি অভিশাপ দিল, তা বোধহয় এখনো কাটেনি। তখন তান্ত্রিক বলল যে কি অভিশাপ দিয়েছিল। তখন ওই রিমা বৌদির বাবা বলছে যে আমার দিদি অভিশাপ দিয়েছিল যে এ বাড়িতে কোনো বিয়ে হতে দেবে না, কোনো বিয়ে হতে দেবে না। তখন এবার আমার দাদা বলছে, আচ্ছা রিমার যে একটা দাদা আছে, মানে জেঠুর ছেলে আর কি, রিমার যে একটা দাদা আছে, তার তো বিয়ে হয়ে গেছে, সে তো সুখে শান্তিতে সংসার করছে, সেটা কি করে হলো? তখন রিমা বৌদির বাবা বলছে যে না, ওর মানে আমার ভাইপোর বিয়ে এ বাড়ি থেকে হয়নি, ও তো ছেলে, তো মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে করেছে, ওর তো এই বাড়ি থেকে বিয়ে হয়নি। আর ওরা তো এখানে এখন থাকেও না, ওরা তো বাইরে থাকে। বিয়ের সময় এখানে এসেছিল, নিমন্ত্রণ করেছিলাম তাই এসেছিল। ওরা তো এখানে থাকে না, এই অভিশাপের জন্যই থাকে না। কিন্তু আমরা যে এত বড় ভুল করে ফেললাম, আজকে আমাদের ভুলের জন্য, আমাদের ভুলের মাসুল আমার মেয়েটাকে গুনতে হচ্ছে। আমাকে ক্ষমা করে দিস মা। রিমা বৌদি কিন্তু তখনও মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, ঠিক আছে? শুধুমাত্র রিমা বৌদির বাবা মা দুজনে এই কথাগুলো বলে যাচ্ছে। রিমা বৌদির মায়ের তখন অনেক কম বয়স ছিল, 1992 সালে অনেক কম বয়স ছিল, তাও উনি খুব ভালো করে জিনিসটা মনে রেখেছেন। তখন রিমা বৌদির মা বলছে, ওই রকম দৃশ্য আমি নিজের চোখের সামনে কখনো দেখিনি। আচ্ছা। ওই ভয়ঙ্কর দৃশ্য আমি কোনোদিনও ভুলতে পারবো না, এতটাই ভয়ঙ্কর ছিল। এত সুন্দর চুল ছিল রিমা বৌদির পিসির, বলছে চুলটা যখন দাউ দাউ করে পুড়ছে না, আমার নিজের চোখ দিয়ে জল মানে ধরে রাখতে পারছি না আমি। আমার মনে হচ্ছে যেন আমার নিজের দিদি আগুনে পুড়ে যাচ্ছে। আর আমার মেয়ে পেয়েও ছিল সেরকম পিসির মতো চুল। আমি আমার মেয়েটাকে মনে হয় বাঁচাতে পারবো না। খুব কাঁদছে, খুব কাঁদছে, রিমা বৌদির বাবা মা দুজন মিলে খুব কাঁদছে। তখন তান্ত্রিক বলছে যে আপনারা আগে কেন পুজো আশ্রা কিছু করাননি শান্তির জন্য, ওনার আত্মা, যে আপনারা জানেন যখন
এই অভিশাপটা হয়েছিল। বলছে অভিশাপটা হয়েছিল, আমরা ভেবেছিলাম পুজো আশ্রা করে ঠিক হয়ে যাবে, আমরা পুজো আশ্রা করেও ছিলাম। এর মাঝখানে একবার মানে রিমা বৌদির একটা দিদিও আছে, ঠিক আছে, মানে রিমা বৌদির বাবারা 3 ভাই ছিল। রিমা বৌদি বাবা হচ্ছে ছোট, তার আগে 2 ভাই আছে, বড় ভাই আর মেজো ভাই। বড় ভাইয়ের হচ্ছে একটা মেয়ে, মেজো ভাইয়ের হচ্ছে একটা ছেলে, আর ছোট ভাইয়ের তো রিমা বৌদি একাই মেয়ে। তো রিমা বৌদির বড়দির যখন বিয়ে হয়েছিল এই বাড়ি থেকে, মানে এই বাড়ি থেকেই আর কি, যখন বিয়েটা হচ্ছিল তখন অনেক বাধা পড়েছিল, বুঝতে পেরেছিল যে অভিশাপটা আছে। তো ওরা কি করেছিল, বিয়েটা ওই দিনকারে বন্ধ করে দিয়ে পুজো আচ্চা করেছিল, কিন্তু বিয়েটা হয়েছিল মন্দিরে। ওই লগ্নেই বিয়ে হয়েছিল, কিন্তু এ বাড়ি থেকে মানে ওনারা বুঝতে পেরেছেন যে অভিশাপটা এখনো আছে, এ বাড়ি থেকে বিয়ে দেওয়া যাবে না। ওনারা মন্দিরে গিয়ে বিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরে আহ কোনো পুরোহিত রেখে, বড় পুরোহিত রেখে কিন্তু পুজো করানো হয়েছিল। তো ওনারা অ্যাজ ইউজুয়াল ভেবেছিলেন যে আহ অভিশাপটা কেটে গেছে। আর ছেলের বিয়ে যেহেতু মেয়ের বাড়িতে গিয়ে হয়, তো মেজো ভাইয়ের ছেলের যখন বিয়ে হলো, মানে রিমা বৌদির দাদার যখন বিয়ে হলো, তখন এই ব্যাপারটা বোঝা যায়নি, আর ওরা তো এখানে থাকেও না, তো আদৌ আছে কি নেই সেই ব্যাপারটা আর ওনারা বুঝতে পারেননি, রিমা বৌদির বাবা মা। তো রিমা বৌদির ওই বাড়ি থেকেই বিয়ে দেওয়ার জন্য ওরা প্রস্তুত করেছিলেন। আর যেহেতু খুব ঠিকঠাক ভাবে মিটে গেছিল বিয়ে ব্যাপারটা, সেই জন্য ওনারা আর চিন্তাও করেননি, ভেবেছিলেন না তো অভিশাপটা কেটে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি না। তান্ত্রিক বুঝলেন, আমাদের সাথে মানে আমার বাবার সাথে যে গেছিলেন দাদাদের সাথে, তিনি বুঝলেন যে না, এখনো কাটেনি। ওই পিসি আর কি এখনো আছে। উনি বিয়ের পর, বিয়ের দিন থেকেই হয়তো এই যে নজর বা যা কিছু হোক সেটা কিন্তু শুরু হয়ে গেছিল। এই বাথরুমে যে ব্যাপারটা হচ্ছিল বাসর রাতে, সেটাও কিন্তু দাদা ওই তান্ত্রিককে বলেছিল। তান্ত্রিক ওখানে দাঁড়িয়েই বললেন ওই ব্যাপারটাও কিন্তু এই জন্যই হচ্ছিল। তো সবকিছু যখন ক্লিয়ার হয়ে গেল, তো তান্ত্রিক বললেন যে ঠিক আছে, আমি আমার গুরুর সাথে কথা বলছি, আমার যিনি গুরু আছেন তিনি আসবেন, আরো 4-5 জন লাগবে, আমরা মোট 5 জন মিলে, 5-6 জন মিলে একটা যজ্ঞ করব এই বাড়িতে। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেলাম, বলছে যে ও তান্ত্রিক জিজ্ঞেস করছে যে পুকুরটার ব্যাপারটা কি, কারণ এই রিমা যখন ওই বাড়িতে ছিল, হাওড়ার বাড়িতে, ওর শ্বশুর বাড়িতে, তখন বারবার এই পুকুরটার কথা বলছিল। বাড়ির বাইরে যে আপনাদের পুকুরটা আছে, এই পুকুরটার কি ব্যাপার, পুকুরটার কি ঘটনা? তখন রিমা বৌদির বাবা বলছে যে এই পুকুরটা আমার দিদির খুব প্রিয় ছিল, যখনই কোনো কিছু হতো তখন এই শুধুমাত্র এই পুকুর বলে না, আমার দিদি পুকুর খুব ভালোবাসতো, জল খুব ভালোবাসতো, ঠিক আছে। মানে যখন আমরা ওই বালতি করে, দিদি গায়ে যখন আগুন দিয়ে দিয়েছিল, বালতি করে যখন আমরা জল দিচ্ছিলাম, তখন আগুন তো নিভছিলই না, তাও তাও করে জ্বলছিল, তখন নিজেই কিন্তু দিদি ছুটে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছিল আগুনটা নেভানোর জন্য, আর পাচ্ছিল না নিতে, ঠিক আছে। তো হতে পারে সেই কারণে একটা মায়া রয়ে গেছে জলের সাথে। বলছে হ্যাঁ, ও কিন্তু জল টানে, ওকে কিন্তু জল টানে, মানে কেউ একটা আছে জলে থাকে, সে পুকুরে হোক বা কিছু হোক, সে কিন্তু জল টানে। আর একটা কথা মানে এটা দাদাও বলছে হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা, মানে ও সারাদিন কিচ্ছু খেত না, শুধু জল খেত। খুব আচ্ছা। স্বাভাবিক ভেবেছিল, জিনিসটা খুব স্বাভাবিক ভেবেছিল যে কিছু খাচ্ছে না, জল তো খেতেই পারে, মানুষ জল খাবে না তো আর কি খাবে। যখন ওই জিনিসগুলো হচ্ছিল, প্রবলেমগুলো, যে কিছু খাচ্ছে না, ওই কাঁচা মাছ খাচ্ছে বা কাঁচা সবজি খাচ্ছে রাত্রেবেলা উঠে উঠে, সারাদিন কিছু খাচ্ছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তখন কিন্তু শুধুমাত্র জলটাই খেত, খালি জলই খেত। আচ্ছা। দাদা বলছে যে আমি ভাবছিলাম যে হয়তো নর্মাল ব্যাপারটা, বাট এটা নর্মাল না। তান্ত্রিক বলছে না, এটা নর্মাল না, ও শুধুমাত্র ওই জলটাকে আঁকড়ে ধরেই বাঁচতে চাইছিল, বাট পারেনি। তারপরে কিছু
যা ওদের রিচুয়ালস আছে তান্ত্রিকদের, ওরা ওই বাড়িতে করলো পুজো আচ্ছা, ভালোভাবেই করলো। বাড়িটা বন্ধন করে দিল। করার পরে আহ, যা অভিশাপ ছিল সেটা কাটিয়ে দিল। কাটিয়ে দেওয়ার পরে যে গুরু ছিলেন, তান্ত্রিকের যে গুরু ছিলেন, তিনি কিন্তু বলে গেলেন যে এই বাড়ি থেকে বিয়ে দেওয়ার রিস্কটা আর নেবেন না। উনি এটা পার্মানেন্টলি বলে গেলেন যে এই বাড়িতে বিয়ে বন্ধ করে দিন। বিয়ে দেবেন, এ বাড়ি থেকে বিয়ে দেবেন না। এ বাড়ির ভেতরে বিয়ে দিলেই ওই যে একটা অতৃপ্ত আত্মার যে একটা বাসনা ছিল যে বিয়েটা হবে, আর যখন উনি ওনার নিজের প্রিয় মানুষকে পেলেন না, এমন তো না যে আপনারা দেখে দিয়েছিলেন, আপনাদের দেখা মানুষকে উনি বিয়ে করছিলেন, তা নয়। উনি নিজে 4 বছর সম্পর্কে ছিলেন, তারপরে সবার অনুমতি নিয়ে বিয়েটা করছিলেন। তো ওই যে একটা বিশ্বাসঘাতকতা বা কিছু, এটা কিন্তু উনি নিতে পারেননি। উনি আবার কিন্তু ফিরে আসতে পারেননি। রিমা বৌদি পিসির কথা বলছে, আত্মারটা যে আর কি রিমা বৌদির ওপরে পজেসড হয়েছিল, যে রিমা বৌদি যার দ্বারা, তার কথা বলছেন। তো রিমা বৌদিকে একটু ঠিকঠাক করা হলো, অজ্ঞান হয়ে গেছিল, সেখান থেকে একটু সেন্স ফিরিয়ে একটু স্টেবল করা হলো। তো এবার আমার দাদা আর দাদার বাবা মানে জেঠু, রিমা বৌদির বাবাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার দিদির যে বিয়েটা হলো না, সেই ছেলেটা যে কেন এলো না, তার কোনো খোঁজ খবর আপনারা পাননি? তাদের কোনো খোঁজ আপনারা নেননি? তখন রিমা বৌদির বাবা বলছে যে হ্যাঁ, অনেক খোঁজ খবর করেছি, অনেক খোঁজ নিয়েছি। ওই নামে কোনো ছেলে এক্সিস্টই করতো না। এক্সিস্ট করতো না? করতো না, মানে? এক্সিস্টই করতো না। মানে ওই মানে যে মানুষটা অ্যাকচুয়ালি ছিল, কিন্তু ওই নামটা তার নয়। আচ্ছা ও আচ্ছা ও- আচ্ছা। অন্য নাম ভাঙিয়ে রিলেশনে এসছে, প্রচুর টাকা পণ চেয়েছিল, সেটাতেও আর কি দিতে রাজি হয়েছিলেন রিমা বৌদির দাদু যে ছিলেন আর কি, পিসির বাবা। উনি কিন্তু সেই টাকাগুলো দিতে রাজিও হয়েছিলেন, ইভেন কিছু কিছু দিয়েও ছিলেন। রিমা বৌদিও প্রচুর ভালোবাসতো ছেলেটাকে। রিলেশনে থাকাকালীন অনেক জিনিসপত্র দেওয়া করা, নিজে কিছু রান্না করলেই দিয়ে আসা এ করা, সমস্ত কিছু করেছে। ঠিক আছে। আজকে ছেলেটা আবার এটাও বলতো যে আজকে এই টাকা চাই, কালকে ওই টাকা চাই, আমার এত টাকা চাই, এই হয়ে গেছে, এটা খারাপ হয়ে গেছে, ওটা খারাপ হয়ে গেছে। নির্দ্বিধায় আমার বাবা, মানে রিমা বৌদির বাবা আর কি বলছে, আমার বাবা আর আমার দিদি নির্দ্বিধায় চোখ বন্ধ করে ছেলেটাকে বিশ্বাস করেছিল। আর যা চাইতো, যা কিছু বলতো, সমস্ত কিছু কিন্তু দিত। এমন না যে দিত না। মানে এক প্রকার বলতে পারো, জাস্ট বিজনেস, ফর বিজনেস মেয়েটাকে ইউজ করেছে। বিয়েটা করেনি এই জন্য না অন্য হুম। কারণে সেটা কেউ জানে না, বাট এটা ওরা বুঝতে পেরেছিল যে পুরোটাই ফ্রড, পুরো ফ্যামিলিটাই ফ্রড। ফ্যামিলি যা যা নাম বলেছিল সেই নামে ওই পাড়ায়, যে পাড়ায় আর কি থাকতো বলেছিল, সে পাড়ায় গিয়ে কাউকে বলছে এই নামে তো কেউ থাকতো না, এ বাড়িতে যারা থাকতো তাদের এই নাম, এই নাম। এবার সেটাও আসল কিনা সেটাও কেউ জানে না। পুলিশ কেসও হয়েছিল, যেহেতু গায়ে আগুন লাগিয়েছিল মেয়েটা, পুলিশ কেসও হয়েছিল, পাওয়া যায়নি, কোথাও পাওয়া যায়নি, মানে ফ্যামিলিটাকে কোথাও পাওয়া যায়নি। তারপরে তো ইনি মারা গেলেন, রিমা বৌদির পিসি। তো কেসটা প্রায় ধামাচাপা পড়ে গেছিল। কিন্তু ওই যে হয় না, হুম। সবাই সবকিছু ভুলে যায়। যিনি যিনি অ্যাকচুয়ালি ফেসটা করলেন, যার ওপর দিয়ে ঝড়টা গেল, সে তো মারা গিয়েও ভুলতে পারলো না। একটা অতৃপ্তি ওনার থেকেই গেল জীবনে। এক্স্যাক্টলি। মানে একটা, মানে কি বলবো, মানে এতক্ষণ একটা প্যাথেটিক এমন একটা ঘটনা, ঠিক আছে, এতটা মর্মান্তিক, সেটাই। আমার কিছু বলার নেই, জাস্ট প্রচন্ড কষ্ট পেয়েছিলাম। কিন্তু সব থেকে তারপরের অ্যাক্টিভিটি গুলো খুব ভয়ানক, হুম, খুবই ভয়ানক।
থ্যাংক ইউ রশ্মি ঘটনাটা শেয়ার করার জন্য। ওয়েলকাম। আমারও খুব ভালো লাগলো ঘটনাটা শেয়ার করে। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো ঘটনা শেয়ার করতে চান, অথবা কোনো তান্ত্রিক হেল্প অথবা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন আপনার দরকার পড়ে, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটার এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে